আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যেই স্টোরিটি আমি শেয়ার করতে যাচ্ছি এটি আমাকে দিয়েছেন আবিদ নামে আমাদের একজন লিসেনার। চমৎকার একটি স্টোরি আমাদেরকে দিয়েছেন। এই স্টোরিটি মূলত তার দাদার সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটির সময়কাল 1950 সাল থেকে 55 সালের মধ্যবর্তী কোনো একটি সময় হবে। ওনার দাদার নাম বেলায়েত হোসেন খান। স্থানীয় একটি মসজিদে দীর্ঘদিন ইমামতি করতেন, যার ফলে এলাকার মানুষের কাছে উনি কিন্তু খুব পরিচিত একজন নাম। উনি বিয়ের পরে শ্বশুর বাড়িতে একবার শ্বশুরের অসুস্থতার খবর শুনে দেখতে যান এবং ওই দেখতে যাওয়ার সময় এবং ফিরে আসার সময় ভয়ানক কিছু ঘটনা ঘটে। সেই ঘটনাটি আবিদ আমাকে পাঠিয়েছেন এবং আমার মাধ্যমে ভূত.com লিসেনারদেরকে শেয়ার করার জন্য। এই ঘটনাটির যে স্থান এটি মানিকগঞ্জ জেলা। মানিকগঞ্জ জেলার গড়পাড়া উপজেলার হরগজ নামক একটি জায়গায় বা গ্রামে এই আবিদের দাদা বিয়ে করেন। আর আবিদের দাদার মেইন যেই গ্রামটি, এই গ্রামের নাম হচ্ছে চরগড়পাড়া। চরগড়পাড়া থেকে হরগজ গ্রামে যাওয়ার ক্ষেত্রে মধ্যবর্তী জায়গায় বুড়িগঙ্গা নদীর একটি নালার মতো একটা জায়গা পড়ে। তো এই নদী কেন্দ্রিকও আমাদের আজকে কিছু বিষয় আমরা ঘটনা শুনতে পাবো। প্রিয় লিসেনার্স, আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ঘটনাতে। শুরুতেই বলেছি ঘটনাটির সময় 1950 সাল থেকে 55 সালের মধ্যে কোনো একটি সময়। কোনো এক বিকালে আবিদের দাদা বেলায়েত হোসেন খান উনি খবর পান ওনার শ্বশুর খুব অসুস্থ। তো যেহেতু উনি নতুন বিয়ে করেছেন আর ওনার ওয়াইফ আবিদের দাদি উনিও স্বামীর বাড়িতে নতুন এসেছেন, যার কারণে স্বাভাবিকভাবে বাবার অসুস্থতার খবরে তিনিও খুব বিচলিত হয়ে পড়েন। উনিও কান্নাকাটি শুরু করেন যে উনি বাবাকে দেখতে যাবেন, কিন্তু আবিদের দাদা উনি তাকে বুঝান যে আমি আগে দেখে আসি অবস্থা কেমন, মনে হয় অতটা সিরিয়াস না, আমি একাই যাচ্ছি, তুমি বাড়িতে থাকো, রাত্রেবেলা এখন যাওয়ার দরকার নেই। এখানে একটা বিষয় বলে রাখি যে চরগড়পাড়া থেকে হরগজ গ্রামের দূরত্ব পায়ে হাঁটা পথ প্রায় 1.5 ঘন্টার মতো। তো যেহেতু 1.5 ঘন্টা খুব একটা বেশি সময় নয়, এশার নামাজ পড়ে উনি হরগজ গ্রামের দিকে রওনা দেন। এমনিতেই তো গ্রামে আসলে ওই সময় ইলেকট্রিসিটি ছিল না, আর এশার নামাজের পরেই চারিদিকে শুনশান নীরবতা। আগের দিনে মানুষ হারিকেন বা কপিবাতি কিন্তু রাত্রেবেলা চলার সময় ব্যবহার করতেন, এবং রাত্রেবেলা চলার সময় হাতে কিন্তু একটি লাঠি নিয়েও মানুষ বের হতেন, কারণ রাত্রেবেলা চলাফেরার ক্ষেত্রে অনেক সময় সাপ, কুকুর, শেয়াল এরকম অসংখ্য জিনিস রাস্তার মাঝখানে চলে আসে, আক্রমণ করে বসে, যার কারণে লাঠি নিয়ে সাধারণত চলাফেরা করতে হয়। তো ওখানে যাওয়ার জন্য, হরগজ গ্রামে যাওয়ার জন্য শুধু যে একটি নদী পাড়ি দিতে হয় তা নয়, একটি বিশাল চকও পাড়ি দিতে হয়। আর এমন একটা সময় উনি বের হয়েছেন যে এই রাত্রে নদীটা পার হওয়ার জন্য যে কোনো নৌকা যে পাবেন এটা একটা ভাগ্যের ব্যাপার ছিল, কারণ এই সময় আসলে নৌকা পাওয়ার কথা নয়। তারপরও উনি বের হচ্ছিলেন আর চিন্তা করছিলেন যে বের তো হয়ে গেলাম, আল্লাহর নামে ইনশাল্লাহ পেয়ে যাব নৌকা। চিন্তা করে উনি দোয়া পড়তে পড়তে এগোতে থাকেন। যেতে যেতে প্রায় মাইল খানেকের রাস্তা পার করে ফেলেন। চাঁদের আলোয় বেশ স্পষ্টই দেখা যাচ্ছিল রাস্তা, আর হাতে তো হারিকেন ছিলই। হাঁটতে হাঁটতে আবিদের দাদা নদীর পাড়ে এসে পড়েন। এসে কিন্তু যা দেখেন তাতে কিন্তু ওনার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। তিনি দেখেন নদীর ঘাটে একটি নৌকাও নেই, এই পাশেও নেই ও পাশেও নেই। কিছুক্ষণ অপেক্ষা করার পর আবিদের দাদা চিন্তা করেন যে এখন আর যাওয়ার কোনো উপায় নেই, বাড়িতে ফিরে যাই। যখন বাড়িতে ফেরার জন্য উল্টো পথ ধরেছেন, আবার চরগড়পাড়ার দিকে রওনা দিয়েছেন, হঠাৎ ওনার পেছনে পানিতে কলকল কলকল শব্দ উনি শুনতে পান। মনে হচ্ছে কিছু একটা জিনিস এসে নদীর ঘাটে থামলো। উনি পিছনে তাকিয়ে দেখেন যে ঘাটে একটি নৌকা বাঁধা।
উনি দেখে খুবই অবাক হয়ে যান। মাত্র উনি এখানে তাকিয়েছেন, খুব ভালো করে দেখেছেন, এপাশ ওপাশে কোনো নৌকা ছিল না। হঠাৎ নৌকা কোথা থেকে এলো? তো উনি চিন্তা করেছিলেন হয়তোবা রাতের বেলা উনি দেখতে ভুল করেছিলেন। এই চিন্তা করে উনি ভাবলেন যে তাহলে নৌকা যেহেতু পেয়েছি, নৌকায় উঠে পড়ি। নৌকার কাছে গিয়ে দেখেন নৌকাতে কোনো মাঝি নেই। তো উনি চিন্তা করলেন যে হয়তোবা মাঝি নৌকা এখানে রেখে বাড়িতে চলে গেছে, যেহেতু বৈঠা টইটা সবই আছে। তো আর এই গ্রামের যারা মাঝির কাজ করেন তাদের সবাইকে উনি মানে চিনতেন বা জানতেন। তো তখন আর অনুমতি নেওয়ার উনি প্রয়োজন মনে করেননি, যার কারণে উনি চিন্তা করলেন যে এটার অনুমতি কি নিব, যেহেতু নাই, আর খুব ইমার্জেন্সি যেহেতু আমি আসছি, আমি নৌকাটা নিয়ে যাই। তো উনি নৌকাটি নিয়ে পার হওয়া শুরু করেন। খুব বেশি দূরত্বর মানে পথ না, খুবই সামান্য একটি পথ। কিন্তু যখনই উনি নৌকা নিয়ে মানে নিজে নিজে চালিয়ে নদীটা পার হচ্ছিলেন, কিছু দূর যাবার পরে বুঝতে পারেন যে কি ব্যাপার, নৌকাটি কেমন যেন ভারী ভারী লাগছে কেন। তো উনি ভারী ভারী হওয়ার কারণটা উনি এটা ফাইন্ড আউট করেন যে নৌকায় অনেক পানি উঠে গেছে। উনি চিন্তা করেন এতটুকু নিয়ে যাই। তো উনি নৌকাটি নিয়ে পার হওয়া শুরু করেন। খুব বেশি দূরত্বর মানে পথ না, খুবই সামান্য একটি পথ। কিন্তু যখনই উনি নৌকা নিয়ে মানে নিজে নিজে চালিয়ে নদীটা পার হচ্ছিলেন, কিছু দূর যাবার পরে বুঝতে পারেন যে কি ব্যাপার, নৌকাটি কেমন যেন ভারী ভারী লাগছে কেন। তো উনি ভারী ভারী হওয়ার কারণটা উনি এটা ফাইন্ড আউট করেন যে নৌকায় অনেক পানি উঠে গেছে। উনি চিন্তা করেন এতটুকু সময়ের মধ্যে নৌকায় এতখানি পানি উঠে গেল। তো যাই হোক, উনি আসলে চিন্তা করেন যে হয়তোবা নৌকায় হয়তোবা ফাটল থাকতে পারে, একটু ফোঁটা বড় থাকতে পারে, যার কারণে হয়তোবা পানি দ্রুত উঠে গেছে। এই চিন্তা করে উনি মানে হাত দিয়েই পানি সেচে ফেলতে থাকেন। ওদিকে আবার এক হাত দিয়ে মানে কিছু সময় বাইতে থাকেন, কিছু সময় পানি সেচতে থাকেন। যেহেতু পথটা খুব বেশি দূরত্ব ছিল না, অল্প সময়ের মধ্যেই উনি নদীর এই পাশে চলে আসেন, মানে হরগজ গ্রামের কাছাকাছি চলে আসেন। উনি আসার পর চিন্তা করেন যে নৌকা যদি নদীর মধ্যে থাকে তাহলে তো আস্তে আস্তে পানি উঠতে থাকবে, পরে আবার ডুবে যেতে পারে। তো যেহেতু এই নৌকাতেই আমাকে আবার ব্যাক করতে হবে, তো এটাকে কষ্ট করে টেনে পাড়ে তুলে আনি। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আমাকে এর মধ্যে আর পানি উঠবে না, আর যাওয়ার সময় খুব সহজে এটাকে নিয়ে আবার চলে যেতে পারবো। তো অনেক কষ্টে উনি নৌকাটা পাড়ে তুলে রাখেন যাতে আর পানি ঢুকতে না পারে। এরপর আবিদের দাদা হারিকেন নিয়ে আবার হাঁটতে থাকেন। সামনে পড়ে বিশাল একটা চক। এই চক পাড়ি দিয়ে 5 মিনিট হাঁটলেই কিন্তু আবিদের দাদার শ্বশুর বাড়ি। ওনার দাদা একটু ভয় ভয় পাচ্ছিলেন, কিন্তু সেদিকে খেয়াল না করে হাঁটতে থাকেন। কিছু দূর যাবার পরে দেখেন বিশাল একটি খড়ের স্তূপ। গ্রামে অনেকে এটাকে কিন্তু খের বলে চিনে থাকে, আমরা খড় বলি, কিন্তু গ্রামে খের বা খ্যার এই শব্দগুলো ইউজ করা হয় আর কি, যেটা মূলত গো খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। দাদা সেটিকে পাশ কাটিয়ে চলে যান। কিছু দূর যাবার পর তিনি চারদিক থেকে শিয়ালের ভয়ানক আওয়াজ শুনতে পান। হাতে যেহেতু লাঠি ছিল, শক্ত করে লাঠিটা হাতে আরো মানে শক্ত করে ধরেন এবং আপন মনে হাঁটতে থাকেন, কারণ শিয়ালের শব্দ এটা খুব কমন শব্দ, এটা প্যারানর্মাল কোনো কিছু ভাবার কোনো কারণ নেই। ধীরে ধীরে আবিদের দাদা চকটা পাড়ি দিয়ে মেইন রাস্তায় এসে পড়েন এবং সাহস ফিরে পান। আরেকটু হাঁটার পরেই আবিদের দাদা শ্বশুর বাড়িতে পৌঁছে যান। সবাই আবিদের দাদাকে দেখে কিন্তু অবাক হয়ে যায়, এত রাত্রে দাদা একা একা এসেছে। তাই সবাই দাদাকে বকতে থাকেন আর বলেন যে রাতটা থেকে কাল সকালে আসতা। কিন্তু আবিদের দাদা বলেন যে না, আসলে শ্বশুরের অসুস্থতার খবর শুনে চলে আসলাম। তো আপনাদের মেয়েও কান্নাকাটি করছিল, তো ওকে অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে রেখে এসেছি, এই জন্য আমি আসলাম যে কি অবস্থা দেখার জন্য। তো আবিদের দাদা দেখেন যে ওনার শ্বশুর হাত মুখ ধুচ্ছে, তো মানে উনি বেশ সুস্থ, মানে তখন অবস্থা বেশ ভালোই। তখন যখন দেখলেন যে শ্বশুর বেশ ভালো আছে, তখন আবিদের দাদা বলেন তাহলে আমি এখন বাড়িতে ফিরে যাই, যেহেতু বাসায় আপনার মেয়ে একা রয়েছে, তাছাড়া অনেক কান্নাকাটি করছিল আসার জন্য, রাত হয়ে গেছে, এই জন্য ওকে তো আর আনিনি, তাই এখন চলে যাই, না হলে সে অনেক চিন্তা করবে। এখন এ কথা বলার পরে ওই বাড়ির কেউ আর বাধা দিল না, কারণ সবাই চাচ্ছিল যে রাতটা থেকে যেতে।
এত রাত্রে আর যেন আর কেউ ব্যাক না করে। আসলে তখন খুব যে বেশি রাত তা কিন্তু নয়, চাঁদনি রাত ছিল, কিন্তু খুব বেশি রাত তা নয়। তখন হয়তো বা রাত 10টা বেজেছে, 10টা কি 11টা বেজেছে, আর ফিরে আসতে গেলে আরো 1.5 ঘন্টা সময় লাগবে। কিন্তু গ্রামে রাত 11টা 11:30 কিন্তু অনেক রাত, এটা তো আমরা সবাই জানি, এটা নতুন করে বলার কিছু নাই। তো যাই হোক, যেহেতু সব পরিস্থিতি বিবেচনা করে ওনার শ্বশুর বাড়ির কেউই তাকে আর আসলে বাধা দিলেন না। তবে তারা বললেন যে তোমার শ্যালককে সাথে নিয়ে যাও, ও সকালে ফিরে আসবে, একা একা রাত্রে যেও না। কিন্তু আবিদের দাদা বললেন না, ওর কষ্ট করে এখন আর যাওয়ার দরকার নেই, আমি একাই যেতে পারবো। যদিও উনি মনে মনে একটু ভয় পাচ্ছিলেন, তারপরেও সাহস করে উনি বললেন যে থাক, ওর আর কষ্ট করে যাওয়ার দরকার নেই। হারিকেন এদিকে তেল শেষ হয়ে গেছিল প্রায়, এই জন্য শ্বশুরবাড়ি থেকে হারিকেনে তেলও ভরে দিল। খাওয়া দাওয়া করে আবার রওনা হলেন উনি নিজ বাড়িতে। আর মূল ঘটনা কিন্তু শুরু হয় এই এখন থেকে। রাত কিন্তু তখন অনেক গভীর, চারদিক নিস্তব্ধ, কোথাও সারা শব্দ নেই। আবিদের দাদার কাছে মনে হচ্ছে যে তিনি ছাড়া মনে হয় পৃথিবীতে আর কেউই নেই, কোনো মানুষ নেই, এই পৃথিবীতে উনি একাই আছেন। কারণ চারদিকে এতটা শুনশান ছিল যে এরকম মনে হওয়াটাই তার জন্য স্বাভাবিক ছিল। মেইন রাস্তা পার করে দাদা হাঁটতে হাঁটতে আবারও সেই চকে চলে আসে। কিছু দূর যাবার পর আবিদের দাদা দেখতে পান একটা বৃদ্ধ লোক ক্ষেতের মধ্যে মুগুর দিয়ে বড় বড় মাটি ভেঙে ছোট করছে। বয়স আনুমানিক 80 থেকে 90 বছর হবে। হারিকেনের আলোতে আবিদের দাদা স্পষ্ট দেখতে পান বৃদ্ধার গায়ে আসলে তেমন কোনো কাপড়ই নেই, শুধু একটি গামছা দিয়ে নিজেকে জড়িয়ে রেখেছে শরীরের নিচের অংশ। আসলে এটা দেখে ভয় পায় না উনি, কিন্তু বেশ অবাক হন এবং ভাবতে থাকেন যে এত রাতে এই বুড়ো মানুষ কোনো হারিকেন বা কোনো কুপি ছাড়া অন্ধকারে বসে বসে একা কিভাবে কাজ করছে। দাদা মনে মনে ভাবেন যে তাকে ডাকবেন, যেই ভাবা সেই কাজ। দাদা বৃদ্ধকে ডেকে বলেন, কাকা, এত রাত্রে আপনি কিভাবে একা একা কাজ করছেন? আপনার সাথে আলোও নেই, এটা কিভাবে সম্ভব? বৃদ্ধটি আবিদের দাদার কথার কোনো জবাব দেয় না, মানে কোনো পাত্তাই দেয় না। তাই আবিদের দাদা আবারও জিজ্ঞেস করেন একই কথা। এবারও তিনি কোনো উত্তর দেন না। বেশ কয়েকবার প্রশ্ন করার পর লোকটি মেয়েলি আর নাকি নাকি কণ্ঠের, মানে মিশ্র কণ্ঠ, মিশ্র কণ্ঠে বলে ওঠে, তোর কাজে তুই যা, তুই আমাকে কেন বিরক্ত করলি? আমাকে বিরক্ত করার ফল তুই পাবি। একথা শুনে আবিদের দাদা আর দাঁড়িয়ে না থেকে সাথে সাথে সেখান থেকে বাড়ির দিকে রওনা দেন। হঠাৎ করে আবিদের দাদা শুনতে পান পেছন থেকে অনেকগুলো মেয়ে খিলখিল করে হাসছে। উনি পেছন দিকে তাকাতেই দেখেন সেই বৃদ্ধও নেই আর কোনো মেয়ে মানুষও সেখানে নেই। আবিদের দাদা কিন্তু সাহসী মানুষ হলেও বেশ ভয় পেয়ে যান, জোরে জোরে সূরা পড়তে থাকেন আর হাতের লাঠি শক্ত করে ধরে আর হারিকেনের আলো বাড়িয়ে দ্রুত হাঁটতে থাকেন। কিছুটা পথ যাবার পর আবিদের দাদা দেখতে পান তার সামনে অনেকগুলো কালো কুকুর। মুহূর্তের মধ্যেই কুকুরগুলো আবিদের দাদাকে ঘিরে ফেলে। আবিদের দাদা রাতের বেলা এই ধরনের সিচুয়েশন হতে পারে এই জন্যই কিন্তু হাতে লাঠি নিয়ে এসেছিলেন। আর যেহেতু প্যারানর্মাল অনেক বিষয়ই হতে পারে, এই জন্য এটার জন্য উনি মনে মনে একটু প্রস্তুত ছিলেন। এই জন্য চোখ বন্ধ করে জোরে জোরে দোয়া পড়তে থাকেন। কিছু সময়ের মধ্যেই দেখেন যে কোনো কুকুর আর তার আশেপাশে নেই। কুকুরের ডাকও বন্ধ হয়ে গেছে, কোনো কুকুরকেও দেখা যাচ্ছে না। আবিদের দাদা যখনই চিন্তা করেছেন যাক আপদ বিদায় হয়েছে, আবার হাঁটতে শুরু করবেন, তখনই ঘটে আরো একটি ভয়ঙ্কর ঘটনা। চারদিক থেকে বেশ কয়েকটি মুন্ডুবিহীন সাদা ঘোড়া আবিদের দাদাকে ঘিরে ধরে। এবার কিন্তু তিনি অনেক ভয় পান, কারণ কুকুরকে হয়তোবা তিনি কুকুর মনে করতেন, যার কারণে আসলে খুব বেশি ভয়। কিছু সময়ের মধ্যেই দেখেন যে কোনো কুকুর আর তার আশেপাশে নেই। কুকুরের ডাকও বন্ধ হয়ে গেছে, কোনো কুকুরকেও দেখা যাচ্ছে না। আবিদের দাদা যখনই চিন্তা করেছেন যাক আপদ বিদায় হয়েছে, আবার হাঁটতে শুরু করবেন, তখনই ঘটে আরো একটি ভয়ঙ্কর ঘটনা। চারদিক থেকে বেশ কয়েকটি মুন্ডুবিহীন সাদা ঘোড়া আবিদের দাদাকে ঘিরে ধরে। এবার কিন্তু
তিনি অনেক ভয় পান, কারণ কুকুরকে হয়তোবা তিনি কুকুর মনে করতেন, যার কারণে আসলে খুব বেশি ভয় পাননি। কিন্তু মুন্ডুবিহীন সাদা ঘোড়া তার চারদিকে ঘিরে ধরেছে, এতে তো নিশ্চয়ই সাহস ধরে রাখার কথা নয়। তিনি চোখ বন্ধ করে জোরে জোরে সূরা পড়তে থাকেন এবং তার লাঠিতেও ফু দিয়ে লাঠিটা ঘোরাতে থাকেন। কয়েক মুহূর্ত পর উনি তাকিয়ে দেখেন এই ঘোড়াগুলো আর নেই। তিনি আবারও আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করেন। যদিও উনি প্রচন্ড ভয় পাচ্ছিলেন, ভয়ে ওনার শরীর কাঁপছিল, কিন্তু তারপরও ওনাকে যেতে তো হবে বাড়িতে। কিছু দূর যাবার পর হঠাৎ উনি বিড়ালের আওয়াজ শুনতে পান, কিন্তু সামনে থেকে কোনো বিড়াল দেখা যাচ্ছিল না। মনে হচ্ছে পেছন থেকে বেশ কিছু বিড়াল ওনার পেছন পেছন হেঁটে আসছে। উনি পেছন দিকে ঘুরে তাকাতেই দেখে অজস্র বিড়াল, যাদের চোখ ঠিকরে লাল আগুনের মতো আলো বের হচ্ছিল। এবার তিনি ভাবেন এবার দৌড় দিবেন, কিন্তু হারিকেন তো হাতে আছে, উনি তো দৌড় দিতে পারছিলেন না। কিন্তু উনি চিন্তা করেন যে এবার আর আসলে বাড়িতে, নদী পার হয়ে বাড়িতে ফিরে যাওয়ার আর কোনো উপায় নেই, এবার শ্বশুর বাড়িতেই ফিরে যাব, যেহেতু পথ খুব বেশি আসেনি। যখনই তিনি পেছন ফিরে হাঁটতে যাবেন, ঠিক তখনই চারদিক থেকে লাল আগুনের গোলা আবিদের দাদাকে ঘিরে ফেল। আবিদের দাদা ভয়ে হারিকেন ফেলে লাঠি হাতে নিয়ে দৌড়াতে থাকেন, পেছনে না তাকিয়ে শুধু সামনের দিকেই দৌড়াতে থাকেন। হঠাৎ সেই খড়ের গাদার সাথে তিনি ধাক্কা খান, কিন্তু তিনি খেয়াল করলেন যে আসার সময় যে খড়ের গাদা তিনি দেখেছিলেন, এখন না সেই খড়ের গাদাটা অমনটা নেই। মনে হচ্ছে অনেকগুলো খড় সেখান থেকে কেউ নিয়ে গেছে। উনি চিন্তা করেন যে এত তাড়াতাড়ি এত খড় কে নিয়ে গেল। যাই হোক, উনি ওদিকে আর মন না দিয়ে আবারও দৌড়াতে শুরু করেন। একটা সময় তিনি সেই নদীর পাড়ে পৌঁছান। তিনি কিন্তু শ্বশুর বাড়ির দিকে দৌড়ান নাই, তিনি নদীর দিকে দৌড়িয়েছিলেন। কিন্তু তিনি এসে যা দেখেন তার দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখতে পান যে নৌকাটি উনি টেনে উপর দিকে রেখে গিয়েছিলেন, সেই নৌকাটাই মাঝ নদীতে। আর নৌকার মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে অনেকগুলো অবয়ব গান বাজনা করছে আর নাচানাচি করছে। দাদা কিছু না বুঝে জোরে জোরে তাদের ডাকতে থাকেন এবং সাহায্য চাইতে থাকেন, কিন্তু কেউ আবিদের দাদার কথায় কান দিচ্ছিল না। দাদা ভয়ে কুঁকড়ে যাচ্ছিলেন, শরীর ঠান্ডা হয়ে বরফ হয়ে যাচ্ছিল। হঠাৎ তিনি দেখতে পান সেই নৌকার মধ্যে থেকে 4টি মেয়ে পানির উপর দিয়ে হেঁটে আবিদের দাদার দিকে আসছে। মেয়েগুলোর দু হাতে একটি করে কুপি বাতি। আবিদের দাদা স্পষ্ট বুঝতে পারেন মেয়েগুলোর পরনে সাদা কাপড় আর মাথায় কি যেন জলজল করছে। এটা দেখার পর তিনি আর নিজেকে ধরে রাখতে পারেন না, তিনি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যান। ওনার যখন হুঁশ ফেরে তখন উনি চারদিকে তাকিয়ে দেখেন শুধু অন্ধকার আর অন্ধকার। তবে জ্যোৎস্না রাতের যতটুকু আলো দেখা যায় তাতে তিনি প্রথমে বুঝতে পারছিলেন না যে তার সাথে কি ঘটেছে এবং তিনি কোথায় আছেন, কিন্তু আস্তে আস্তে ওনার সব মনে পড়তে থাকে। আবিদের দাদা নিজেকে আবিষ্কার করেন একটি কবরস্থানের একটি কবরের উপরে। রাতের অন্ধকারেও বেশ বোঝা যাচ্ছে চারপাশে অনেকগুলো কবর। তিনি কিছু ভেবে উঠতে পারছিলেন না। একটু পর তিনি বুঝতে পারেন যে এটা তো সেই কবরস্থান যেটা আমার বাড়ি থেকে 1-1.5 মাইল পেছন দিকে। কিন্তু উনি কবরের উপরে এত রাত্রে শুয়ে আছেন, অজ্ঞান হয়েছিলেন। উনি প্রচন্ড ভয় পেয়ে যান এবং স্বাভাবিকভাবেই ভয় পাওয়ারই কথা, কিন্তু ওনার শরীরে প্রচন্ড ব্যথা অনুভূত হচ্ছে। তারপরে উনি আস্তে আস্তে উঠে চারদিকে দেখতে থাকেন এবং আবার হাঁটতে থাকেন কবরস্থান থেকে বের হয়ে, কারণ কবরস্থানটা তার পরিচিত ছিল। কিছুদূর যেতেই হঠাৎ উনি ফিল করেন যে ওনার নাম ধরে কে যেন ওনাকে ডাকছে। উনি পেছন দিকে তাকিয়ে দেখেন তাদের গ্রামেরই একটি ছেলের নাম রুহুল আমিন। তাকে দেখে আবিদের দাদা ভেতরের জন্য প্রাণ ফিরে পায়। আবিদের দাদার এই অবস্থা দেখে রুহুল আমিন সবকিছু জানতে চায়, কিভাবে আপনি এখানে কিভাবে আসছেন, কি হয়েছিল। আবিদের দাদা হাঁটতে হাঁটতে সব কথা বলতে থাকে এবং যেহেতু ওনার সমস্ত শরীর ব্যথা হয়ে গিয়েছিল তিনি এক হাত দিয়ে রুহুল আমিনের হাত চেপে ধরে রেখেছিলেন। গল্প করতে করতে যখন বাড়ির কাছাকাছি চলে এসেছেন
বা কিছুটা দূরে আছেন, হঠাৎ উনি ফিল করেন যে এই রুহুল আমিনের হাতটা বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। এরপরেও তিনি কিন্তু রুহুল আমিনকে কিছু জিজ্ঞেস করেন না, হাঁটতে থাকেন। কিছুটা পথ আগানোর সাথে সাথে হঠাৎ করে উনি কোনো কিছুর সাথে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যান। মাটিতে পড়ার সাথে সাথে উনি খেয়াল করেন যে রুহুল তো আসলে মাটির উপর দিয়ে হেঁটে যাচ্ছে না, সে তো শূন্যে ভেসে ভেসে চলে যাচ্ছে। এটা দেখে তিনি আবারও ভয় পান এবং এতটাই ভয় পান যে তিনি আবারও জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফিরে নিজেকে আবিষ্কার করেন সেই নদীর পাড়ে, সেই নৌকার মধ্যে, যেই নৌকাটি যেটা দিয়ে তিনি পার হয়েছিলেন। কিন্তু উনি বারবার ভুলে যাচ্ছিলেন যে কি হচ্ছে ওনার সাথে, কেনই বা উনি একবার কবরস্থানে নিজেকে আবিষ্কার করলেন, পরবর্তীতে আবার সেন্সলেস হয়ে গেলেন, আবার এখন নৌকার উপরে নিজেকে আবিষ্কার করলেন, কি হচ্ছে ওনার সাথে। তবে আস্তে আস্তে ওনার সব কথাই মনে পড়ছিল। যেহেতু নৌকার উপরে, উনি নৌকাটা ধীরে ধীরে বাইতে শুরু করেন। এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে উনি যে কবরস্থানে নিজেকে আবিষ্কার করেছিলেন সেই কবরটা কিন্তু নদীর ওই পাশে, কবরস্থানটা। উনি কিন্তু নৌকা নদী পার হননি, কিন্তু তারপরও নিজেকে ওই কবরস্থানে আবিষ্কার করেছিলেন। পরে আবার যখন সেন্সলেস হয়ে যান, দেখেন উনি আবার নদীর এই পাশে, হরগজ গ্রামের এই দিকে। যাই হোক, তিনি নৌকা ধীরে ধীরে বাইতে শুরু করেন। এবার আর কোনো সমস্যা হয় না। নদীর ওই পাশে যখন পৌঁছে যান, তখন উনি ফিল করেন যে পেছন থেকে, নদীর ওই পাশ থেকে, হরগজ গ্রামের দিক থেকে কে যেন তাকে ডাকছে। তাকিয়ে দেখেন সেই লোকটা, ওই যে ছোট্ট একটা গামছার মতো পরে একটু মুগুর দিয়ে বড় বড় মাটির ঢেলাগুলো ছোট করছিল। তো তখন তিনি বলেন যে তোকে আমি দেখে নেব। যখন এই কথাটা বলে, তখন আবিদের দাদা তো তখন নদীর ওই পাশে পৌঁছে গেছে। তখন যেহেতু বাড়ির কাছাকাছি চলে গেছেন, উনি সজোরে দৌড়াতে থাকেন। এক দৌড়ে উনি বাড়ির উঠানে গিয়ে জোরে এক চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে বাসার সবাই এসে তাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে। পরের দিন এক হুজুরকে দিয়ে ঝাড়ফুঁক করানো হয়, পানি পড়া খাওয়ানো হয়। অল্প কয়েকদিনের মধ্যেই উনি স্বাভাবিক হয়ে যান, তেমন কোনো সমস্যা ওনার আর হয় না। তবে ঘটনা কিন্তু এখানে শেষ নয়, প্রিয় লিসেনার্স। আবিদের দাদা প্রতি রাত্রে স্বপ্ন দেখতে থাকেন যে তিনি একটি কবরের উপর শুয়ে আছেন, আর চারপাশে অনেকগুলো কবর, এবং ভয়ানক একটি কালো সাপ তাকে আক্রমণ করার জন্য এগিয়ে আসছে। আবিদের দাদা ঘুমের মধ্যেই ভয়ে চিৎকার করে উঠতেন। আশেপাশের লোকজন ঘুম ভেঙে যেত, তারাও এসে বলতেন কি হয়েছে। তখন তিনি বলতেন তিনি স্বপ্ন দেখেছেন, এবং এই স্বপ্নটা উনি কিন্তু প্রায়শই দেখতেন। পরে আবিদের দাদাকে একজন বড় কামেল হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি বলেন যে ঠিক আছে, তোমার বিষয়টা তো শুনলাম, আমি আমার কাছে থাকা জিনদেরকে দিয়ে আমি সমস্যার সমাধানের চেষ্টা করব, এবং কি হয়েছে সেটা আমি জানার চেষ্টা করব। তুমি কয়েকদিন পরে আসো। কয়েকদিন পরে আবিদের দাদা এবং তার বাড়ির কয়েকজন লোকজন মিলে সেই হুজুরের বাড়িতে যান, এবং সেই হুজুর আবিদের দাদাকে বলেন যে তুমি কি ওই রাত্রে কোনো একজন মানুষকে বিরক্ত করেছিলা, একজন কোনো প্রশ্নের উত্তর দিচ্ছিল না, তুমি বারবার তাকে প্রশ্ন করে ডিস্টার্ব করতেছিলা, এমন কোনো ঘটনা ঘটেছে? তখন আবিদের দাদা বলে, হ্যাঁ, এরকম একজন মানুষ আমি দেখেছি। আসলে কৌতূহলী হয়ে আমি প্রশ্ন করেছিলাম, রাতের অন্ধকারে এরকম একটা মুরব্বী মানুষ কাজ করছে, এই জন্য কৌতূহলী হয়ে আমি তাকে বারবার প্রশ্ন করছিলাম। তখন সেই হুজুর বলেন যে তুমি এই কাজটি ভালো করোনি। তুমি যখন দেখতে পাচ্ছিলা যে সে কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না, তোমার উচিত ছিল সেখান থেকে চলে যাওয়া। কারণ হচ্ছে তুমি যাকে বারবার প্রশ্ন করে ডিস্টার্ব করেছো, সে খুবই ভয়ানক একটি জিন, আর সে মায়াবিদ্যায় পারদর্শী, যার কারণে অসংখ্য মায়াবিদ্যার শৃঙ্খলে তোমাকে আবদ্ধ করে ফেলেছিল। সেই রাত্রে সে কালো জাদু করার জন্য মাটিতে কিছু তাবিজ পুঁতে দিচ্ছিল, কিন্তু তুমি তাকে বিরক্ত করায় সে তোমার উপর খুব রাগান্বিত হয়, তাই তোমার সাথে সে এত কিছু ঘটেছে বা করেছে তোমার সাথে। আর সেই কবর যেটার উপর তুমি পড়েছিলে আর বারবার স্বপ্নে দেখতে যে কবরটা, এই কবরের কিছু মাটি ওই খারাপ জিনটি নিয়ে এসেছিল এবং অন্য মাটির সাথে মিশ্রণ করে সে জাদু করছিল। এরপর সেই হুজুর
আবিদের দাদাকে কিছু আমল দেন, 5 ওয়াক্ত নামাজ পড়া, কোরআন পড়া এগুলো শুরু করতে বলেন। এরপর থেকে আবিদের দাদার আর কোনো সমস্যা হয়নি। আবিদের দাদা পরে জানতে পারেন এইটা সেই লোকেরই কবর যার খেতে বসে সেই খারাপ জিনটা কালো জাদু করছিল। প্রিয় লিসেনার্স, আবিদের দাদা 2019 সালের 21 জানুয়ারি উনি মারা গিয়েছেন। খুব রিনাউন্ড একজন পার্সন, যেহেতু উনি ইমামতি করতেন বেলায়েত হোসেন খান, চরগড়পাড়া গ্রামের। তো আবিদের দাদা মারা গেলেও আবিদের দাদি এখনো জীবিত আছেন। তিনিও এই ঘটনাটি খুব সুন্দর করে বলতে পারেন। অনেকেই তার কাছে এই গল্পটি শোনেন, তার নাতি নাতনিদের কাছে, পরিচিত অনেকের কাছে তিনি এই ঘটনাটি বর্ণনা করেন। তো আবিদ যেহেতু তার নাতি, তো সেভাবেই তিনি তার ওদের কাছ থেকে শুনে ঘটনাটি আমাকে শেয়ার করেছেন। আশা করি প্রিয় লিসেনার্স আপনাদের ঘটনাটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। Put.com with Russell. Breathe. Hold your fear. সবার প্রতি শুভেচ্ছা রইল। আমি রহমান, টরন্টো থেকে আবারও আপনাদের মাঝে চলে এলাম। আজকের যে ঘটনাটি আমি বলবো এটা আমার ছোটবেলার ঘটনা। এটা কোরবানি ঈদের তখন ছুটি দিয়েছে স্কুল, আমরা তখন জুনিয়র স্কুলের ছাত্র। খুবই আমাদের সঙ্গে আছেন আহমেদ বাবু এই মুহূর্তে, এবং আমরা কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব তার কাছে, তার ঘটনা শোনার জন্য। আপনারা সবাই অধীর আগ্রহে বসে আছেন, আমি জানি, আমিও অধীর আগ্রহে বসে আছি। চলুন সরাসরি চলে যাই তার কাছে। জি বাবু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাসূল ভাই। আমি কাহিনীতে চলে যাব সরাসরি। আর এই কাহিনীটা আমাকে বলেছে হচ্ছে সুনীল, ওর দাদার আমলের কাহিনী। সম্ভবত এটা তখন নাকি আপনার দেশ বিভাগের আগে, একদম ভারতবর্ষ ছিল সে সময়কার কাহিনী। তো এই কাহিনীটা হচ্ছে যে একটা জমিদার বাড়ি, এটা হচ্ছে ময়মনসিং এর এদিকে ছিল আর কি, ময়মনসিং এর দিকটাতে। তো তখন ভারতবর্ষ আর কি বড়। এবং যে কাহিনী বলেছে তার দাদা সে সময় ওই তাদের জমিদারি প্রথাটা উঠে যাচ্ছে আর কি, তখন উঠে গেছে এবং সম্পত্তি ভাগ হয়েছে। তো এরকম সময় তার দাদা শহরে ছিল আর কি, কলকাতায় ছিল। তার দাদার ডাক পড়ে আর কি, যে বলে যে তোমার সম্পত্তির এটা ভাগাভাগি করে তুমি তোমার যা যা আসে সেগুলো নিয়ে যাওয়ার। তোর ফ্যামিলিতে দুঃসম্পর্কের কিছু আত্মীয় ছিল এবং ওর দাদা ছিল আর কি সেখানে, সেই ইসে আর কি। তো শুনলে দাদা যখন নাকি ময়মনসিং এ আসে, তার কলকাতার জব ছেড়ে, চাকরি ছেড়ে, তিনি চাকরি করতেন আর কি। তো সেই সময়টা আর কি ওই জায়গাটা আর কি বেশ পাহাড়ি টাইপের ছিল, মানে খুব বেশি মানে একটু জঙ্গল ঘেরা, পাহাড় টাহাড় আছে এবং বেশ বন্য পরিবেশ আর কি। এর মধ্যেই তার পূর্বপুরুষদের জমিদারি ছিল এবং তারা ছিলেন বেশ অত্যাচারী টাইপের আর কি, অত্যাচারী টাইপের। এবং পরবর্তীতে আর কি তারা যারা যিনি লাস্ট চলে যান আর কি এবং তার হিসাবটা করে যান, তিনিও আর কি বেশ মানুষের রোষানলেই পড়েন আর কি, এরকম একটা অবস্থা ছিল। এবং অতীতে কিছু তাদের ফ্যামিলির কিছু মানুষকে মানুষ মেরেও ফেলছে, এরকম কিছু। যাই হোক, শুনলে দাদা যখন ওখানে যায় তখন যে দেখে যে পরিবেশটা মোটামুটি, তখন আর জমিদারির ব্যাপারটা নেই ওখানে। তবে তার যে উকিল তিনি এবং তাদের যে ম্যানেজার ছিলেন তিনি ওই বাড়িটাতে তাকে নিয়ে যান আর কি, নিয়ে যে ওখানে রাখেন, দেখান বাড়িটা, বিশাল বাড়ি। এবং তার অন্যান্য যে জিনিসগুলো বুঝে নেওয়ার সেগুলো তাকে বোঝাতে থাকে। এবং তার এক দুঃসম্পর্কের এক হয় আর কি, যেটাকে বলে জেঠি বা সামথিং ছিল আর কি। তিনি তার সাথে সব কমিউনিকেশন এন্ড সবকিছু মেনটেন করতেন, কারণ তারই নাকি আরো কিছু ওনার দাদার যে জেঠি আর কি, তারই নাকি আরো কিছু প্রাপ্য ছিল কিছু অংশে কি হিসাব কিতাবে আর কি। যাই হোক, তো ওনার সাথে ওনার কথাবার্তা বলা লাগে এসব ব্যাপারে। তো উনি ওখানে যাওয়ার পরে বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে ওনার যে বন্ধু, ওর দাদার বন্ধু, শুনলে দাদার বন্ধু একটা চিঠি পায় ওর দাদার কাছ থেকে যে সে অসুস্থ আর কি। শুনলে দাদা যে সে অসুস্থ ছিল, বেশ অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে। অসুস্থতার লক্ষণটা হচ্ছে সে লিখছে তাকে চিঠিতে যে সে হঠাৎ করে জ্বালা পোড়া হয় তার, এবং তখন সে জ্বালা পোড়াটা এতটুকু হয়, শারীরিক জ্বালা পোড়া, সে কিছুই করতে পারে না, সে আপনার সব তার জ্ঞান হারিয়ে যায় আর কি, সে নিজের জ্ঞান থেকে বেরিয়ে যায়।
জি। সে তার দাদার বন্ধুকে অনুরোধ করে তাকে ওখানে আসতে আর কি। তার দাদার যে ফ্রেন্ডটা থাকে সে খুব ক্লোজ একটা ফ্রেন্ড এবং তার সাথে অনেক কিছু শেয়ার করে, খুব ক্লোজ ফ্রেন্ড। তো সে তখন ওখান থেকে ইংল্যান্ডে যাওয়ার জন্য রেডি হচ্ছিল আর কি, বিদেশে যাবে পড়তে সেই সময়। তো সেই সময় অনেকে আইন বিষয়ে পড়াশোনা করতে যেত আর কি এরকম। তো যাই হোক, তো ওই বন্ধু যখন নাকি এই চিঠি পায়, চিঠি পেয়ে তখন চিন্তা ভাবনা করে সে চলে আসে এদিকে বিভিন্ন ভাবে আর কি। তার আসার বর্ণনা নাই দিলাম, আসার বর্ণনা দিছিল, বাট সেটা আমি নাই দিলাম। জি। তো বিভিন্নভাবে চলে আসে। আসার পরে সে যে তার বন্ধুর সাথে থাকে, বন্ধুকে দেখতে পায় যে সে একটা রুমে শুয়ে আছে, বেশ আগের থেকে বেশ শুকায় টুকায় গেছে, চোখের নিচে কালি পড়ছে। তো বলে, কি রে তুই এখানে আসলি, তোর মানে আরো সম্পদ পাবি, এটা সেটা কিছু ভালো কিছুর জন্য আসছিস, তোর এই অবস্থা কেন, তুই এখানে বিছনায় পড়ে গেলি? তো বলে যে ফ্রেন্ড, আসলে জিনিসটা হচ্ছে অন্যরকম। আমি এখানে আসার পর থেকে যে জিনিসটা আমি দেখি, প্রথম দিকে আমি যেটা দেখতাম সেটা হচ্ছে রাত্রেবেলা আমাকে একটু ডাকতো রুমের বাইরে। মানে রাত হয়ে গেলে যখন সবাই ঘুমা যেত, ঘরবাড়ি অন্ধকার, তখন মনে হচ্ছে কেউ আমাকে ডাকতেছে নাম ধরে। তো নাম ধরে যখন ডাকতো, তা আমি আস্তে আস্তে প্রথম, মানে সে তার কাহিনী বলতেছে যে প্রথম যখন আমাকে নাম ধরে কেউ ডাকে, তখন আমি মনে করছি যে এই বাড়িতে আর কেউ আছে, যে নাকি বয়সে বড় এবং নারী কণ্ঠ আর কি। তো আমার জেঠি বা জেঠির কোনো পরিচিত কেউ, কিন্তু ডাকটা এমন ভাবে দেবে কেন, ডাকটা একটু বিকৃত টাইপের, লাইক মানে মানুষ স্বাভাবিক গলায় ডাকলে যেরকম সেরকম না, সেরকম করে দরজায় একটা নখ হতো এবং তাকে ডাক দিত। তো সে প্রথম দিনই ওখানে উঠে বলে যে কি ব্যাপার, কে, কোনো রেসপন্স পায় না। গেট খুলে বাইরে যায়, করিডোর দিয়ে নেমে যায় তাদের যে সিঁড়ি থাকে, সিঁড়ি দিয়ে হেঁটে নামে নিচে। নামার পর নিচতলাতেও দেখে কোনো শব্দ নেই, হুটহাট, মানে চারিদিক কেমন, মানে আপনার শুনশান নীরবতা, এবং মানে পুরো বাড়িটা মনে হচ্ছে খা খা করছে, কেউ নাই। তো প্রথম দিন এরকম সে দেখে উঠে আসে। এরপরে সে শব্দ শুনতে পায় তার জানলার নিচে, মনে হচ্ছে মানুষজন কথা বলছে। তো সে আপনার জানালার পর্দা সরায় নিচে উকি দেয়, উকি দিয়ে দেখে যে কিছু মানুষ মনে হচ্ছে যে আপনার ওখানে জটলা করছে। তো সে এটা দেখে, বাট কিউরিয়াসিটি মানে খুব একটা ফিল করে না। জি। চিন্তা করে যে এখানে এখন কি করব, নিচে কে আলোচনা করতেছে, কি করতেছে, আমি তো এখানে ইউজ টু না। তো যেটার থেকে সে প্রথম অসুস্থ হয় সেটা হচ্ছে, সে একদিন শুনতে পায় তার জেঠি, যে তার যে জেঠি যাকে ডাকছে জি। বাইরে এসে, এবং 2-3 বার করে ডাকছে। এবং ডাকার পরে সে ওই ডাকে সাড়া দেয়, সাড়া দিয়ে আপনার আস্তে করে গেটের বাইরে আসে। এসে দেখে জেঠি ঠিক ওই গেটে না, বেশ দূরে দাঁড়িয়ে আছে। জি। ওনার হাতে একটা লণ্ঠনের মতো উনি দাঁড়িয়ে আছে, ওনাকে আস্তে আস্তে ডাকে হাত দিয়ে, মানে কোনো কিছু দেখাবে এরকম কিছু। তো উনি পিছে পিছে যায়, যে সিঁড়ি দিয়ে নামে। সিঁড়ি দিয়ে নামার পর ওনাকে হেঁটে ওখানকার একটা দরজা আছে, সেই দরজাটা খুলে ভিতরে ডাকে। তো উনি দরজা খুলে ভিতরে যায়, দেখে সিঁড়ি নেমে গেছে, নিচের দিকে সিঁড়ি নেমে গেছে, এবং বেশ একটা মানে ইসের মতো করিডোর টাইপের সিঁড়ি, এবং ওই নিচে যে জেঠি দাঁড়িয়ে আছে লণ্ঠন নিয়ে, সেটার আলো জি। মানে কেঁপে কেঁপে আসছে উপরে, বেশ মানে একটা হরিবল একটা জিনিস। তো উনি তারপরও কিছু চিন্তা করে উনি পেছনে পেছনে যায়। তো যাওয়ার পরে দেখে যে একটা দরজা, ওই দরজার সামনে তিনি যখন দাঁড়ায়, জেঠিও দাঁড়ায় আছে, এবং দেখে যে ওখানে যে একটা শব্দ আসছে লাইক ভেতর থেকে, লাইক হুম হুম, মানে বেশ একটা মানে বেশ গম্ভীর একটা গর্জনের মতো আসছে, লাইক কোনো প্রাণী যদি গজরাতে থাকে এরকম জি। এরকম একটা শব্দ আসছে। তো উনি বেশ ভয় পেয়ে যায়, কারণ ওই বদ্ধ জায়গা থেকে যে গর্জনটা আসে ওনার কাছে বেশ ভয় লাগে। এবং এই পর্যায়ে দেখে ফট করে ওই আলো লণ্ঠন যে থাকে জেঠির হাতে, সেটা নিভে গেছে। আচ্ছা। তো উনি ডাকতে থাকে, জেঠিমা জেঠিমা, এরকম করে ডাকে, দেখে কোনো সাড়া নেই। এবং ওই গর্জন যেটা হচ্ছে, গর্জনটা আরো লাউডার হচ্ছে ওই জায়গায়। আচ্ছা। উনি ব্যাক করে আসতে যায়, দেখে দরজা লাগানো, মানে যেই সিঁড়ির গোড়ায় যে দরজাটা, সেটা লাগানো। তো উনি অনেক দরজা নক করে চিৎকার করে, মানে মানুষের নাম ধরে ডাকে, কেউ আসতেছে না। জি। এবং এক পর্যায়ে গর্জনটা এমন ভাবে মানে ওনাকে এফেক্ট করে যে ওনার মনে ওনার মাথার মধ্যে কিছু আসতেছে, এবং মনে হচ্ছে যে কোন একটা ভয়ঙ্কর প্রাণী ওই সিঁড়িতে উঠে আসবে। তো ওই অবস্থায় উনি জ্ঞান হারায় ফেলে। তো ওনার কতক্ষণ জ্ঞান হারালো ছিল উনি জানে না, বাট ওনার যখন জ্ঞান ফেরে তখন দেখে যে উনি ওনাকে ঘাটে শোয়ানো, মানুষজন আশেপাশে আছে, জিজ্ঞেস করে কি হয়েছে, তখন বলে যে আমি এরকম এরকম দেখছি। তো সবাই শুনে, সবাই একজন একজনের চেহারার দিকে তাকায়, মুখ চাওয়াচাই করে, কিন্তু কেউ কিছু বলে না। বলে আপনি দুঃস্বপ্ন দেখছেন, জি। আপনাকে আমরা এখানেই পাইছি ভিতর সিঁড়ির পরে, এবং আপনি প্রায় একদিন অচেতন ছিলেন। তো এরকম বলার পর যেটা হয় যে সে শুয়ে থাকে নর্মালি,
বসে থাকে, শরীরটা খারাপ। তো হঠাৎ হঠাৎ তার যেটা হয় যে গা জ্বালাপোড়া করে, গা জ্বালাপোড়া করতে করতে প্রচন্ড মনে হয় গায়ে কেউ আগুন ধরায় দিচ্ছে, এবং এই যন্ত্রণা সহ্য না করতে পেরে উনি বেহুশ হয়ে যায়। হুম হুম। তখন উনি দেখে যে এখানে তো ওনার কেউ নাই, উনি যে ফেরত চলে যাবে সেটাও উনি ওনার জেঠিমাকে জানান যে আমি চলে যেতে চাচ্ছি কলকাতায়, আমি পরে এগুলো আমার শরীরে, কিন্তু ওনার যে শরীরের অবস্থা যাওয়ার মতো না। আচ্ছা। এই কারণেই উনি ওনার বন্ধুকে চিঠি লিখছেন। তো ওনার বন্ধু আসে, বন্ধু ওনার কথাগুলো শুনে বলে চল আমি দেখি তোর কি অবস্থা, আমরা পারলে তোকে নিয়েই যাই এখান থেকে, কি ঘটনা। হুম হুম। তো বন্ধু যেটা করে ওনাকে রেখে ওর দাদার ফ্রেন্ড যে সে একটু ওই জায়গায় ঘোরাফেরা করার চেষ্টা করে, হুম। করে কি ঘটনা এরকম কেন, ও যেখানে দরজার কথা বলছিল ওখানে যে উনি একটা দরজা দেখে নেমে যায়, কিন্তু দরজাটা তালা মারা। দরজাটা তালা লাগানো। ওনার জেঠিকে উনি জিজ্ঞেস করে যে এরকম কিছু হয়েছিল আপনি কি রেখে, বলকে না কিভাবে, এটা কি সম্ভব, আমি ওকে কেন নিয়ে যাব। তখন বলে যে এটার নিচে কি আছে, দরজা বলে এটার নিচে কি আছে এটা আমিও জানি না, এটা হচ্ছে ওর তারও দাদাদের সময়কার জিনিস, এখানে টর্চার সেলও আছে হুম হুম। নিচে, যেখানে বিভিন্ন টর্চার সেল হতো। তারপর ওখানকার আপনার ওদের যে নাচের নৃত্যশালা বলরুম যেটা ওইটাও আছে ওখানে, বলে এই দরজা দিয়ে অনেক জায়গায় যেতে হয়। জি। তো ওনার বন্ধুর খুব কিউরিয়াসিটি জাগে ব্যাপারটা নিয়ে। উনি বলে জেঠিমা আমাকে কি আপনি চাবি ম্যানেজ করে দিতে পারবেন, বলে না এই গেটের চাবি এখানে নাই, আপনি ম্যানেজারের সাথে কথা বলেন, উনি যদি আপনাকে কোনোভাবে ব্যবস্থা করে দিতে পারেন। হুম হুম। তো উনি যান ম্যানেজারের সাথে অনেক রিকোয়েস্ট করেন, বলেন যে আমাকে চাবি দেন, আমি দেখতে চাই কি ঘটনা, ওর কি হলো আর ও কেন এরকম অসুস্থ হচ্ছে। তো এটারও কোনো আসলে ম্যানেজার কিছু বলে না। তো ওনাকে যেটা করে, একদিন এরকম উনি বসে আছে, তো এক জায়গায় ওই বসে ছোট্ট একটা দোকান ওখানে, সেখানে ওই সময়কার সময় গরুর দুধের চা তৈরি হতো আর কি। তো উনি ওখানে বসে বসে বাইরে গ্রামের একটা গুড়ের চা খাচ্ছে আর কি। তো এই সময় ওই বাসার একজন ভৃত্য, জি। খুব বয়স্ক, সে এসে বলে যে বাবু আপনার সাথে একটু কথা বলতে চাই। জি। তো উনি বলে যে কি ব্যাপার, কি নিয়ে কথা বলবো, বলে যে আমি ওই বাবুর বাবু, ওই যে বাবু যে আছে ওনার যে অসুস্থতা, উনি যে অসুস্থ কেন আপনাকে আমি বলতে চাই কি হয়েছে। তো বলতেছে কি ব্যাপার, বলে যে ব্যাপার হচ্ছে যে ওনাদের এই বাড়ির সম্পত্তি নিয়ে অনেক ব্যাপার আছে, ওনার জ্যাঠার ছেলেরাদেরও অনেক আগ্রহ, ওনারা খুব অত্যাচারী ছিলেন। আচ্ছা। তো সম্ভবত ওনার জেঠিমা অনেক জানে, জাদুটোনা জানে, হুম হুম। উনি জাদুটোনা করছে। আর ওই যে আপনি যে রুমে ঢুকতে চান, যেখানে ঢুকতে উনি যে ভয় পাইছে বলতেছে, ওখানে কিন্তু উনি আসলেও ঢুকছে, কারণ ওইখানে কিন্তু ঢুকে ওনার জেঠিমা মাঝে মাঝে আপনাকে মিথ্যা বলছে যে ওখানে ঢুকে না। হুম। বলে আপনি আমাকে কেন বলে দিচ্ছেন এগুলো, বলে আমি ওনার ভালো চাই, উনি তো এগুলোর সাথে জড়িত না, উনি কিছুই জানে না, উনি আসছে ওনার হিস্সা নিয়ে যেতে এখান থেকে, আর তো কিছু না। রাইট। কিন্তু এখানে এরকম হয়, ওইখানে এক সময় ওখানে অত্যাচার করতে ওখানে বাঘ পালতো উনি, একদম অন্ধকার কুঠুরির মধ্যে বাঘ রাখতো উনি, এবং ওই বাঘের মুখে ওনার যাকে মৃত্যুদণ্ড দেওয়া করতে ঠেলে দিত, ঠেলে দিত উনি। আচ্ছা। এছাড়াও অনেক টর্চার সেল ছিল, নর্তকীদেরকেও ঠেলে দিত, এরকম ব্যাপার আচ্ছা। আছে। তো উনি বলে তাহলে আমার তো ওখানে ঢোকা দরকার, বলে ওইটা ম্যানেজারের রুমে চাবি আছে, আপনি চাইলে যে দেখতে পারেন ওখানে কি আছে। হুম। তো ওনার বন্ধু যেটা থাকে উনি খুব করে ম্যানেজারের যে রুম থেকে একদিন ওই কাজের লোকের সহায়তায় চাবিটা উনি ম্যানেজ করে এসে উনি ওই রুম খুলে ঢুকে নিচে যে দেখে আসলেই ওই যে ওখানে যে নামছে মানুষ, পায়ের ছাপ, ধুলার মধ্যে পায়ের ছাপ, যে এবং বোঝা যাচ্ছে যে এখান থেকে মানুষ ওঠানামা করে, যে এরকম একটা ব্যবস্থা আছে। তো উনি ওই চাবিটা নিয়ে তো আর ওখানে রেখে দিতে পারবে না, উনি ঢুকে যে ওই রুমগুলা দেখে। জি। রুমগুলা দেখে আসার পরে উনি চুপচাপ চাবি রেখে চিন্তা করে যে ওনার বন্ধুকে নিয়ে উনি চলে যাবেন ওখান থেকে। তো যেটা হয় রাত্রেবেলা, ওই দিন রাতে আর কি, উনি ঘুমাচ্ছেন, উনিও ওইরকম শব্দ পান যে ওনার গেটকে নক করতেছেন, জি। তো উনি ওই নক শুনে উনি উঠে আস্তে আস্তে করে ফলো করে আসেন। কিন্তু উনি যেটা দেখেন যে ওনার রুম নক করছে আসলে কোনো না আর কি, ওই চাচি বা কেউ করেন নাই, ওই রুম নক করছে কাজের লোকটা, এবং ওনাকে আস্তে আস্তে ফিসফিস করে বলেন যে ওই যে দেখেন। তো উনি দেখে যে ওই যে লণ্ঠন হাতে ওই যে যেটি থাকে, উনি হেঁটে হেঁটে ওই রুম দিয়ে যাচ্ছেন দরজা দিয়ে। তো উনি ওটার সাথে ফলো করে ঢুকেন ভিতরে আস্তে আস্তে, ওই জেঠি যায়, উনি আস্তে আস্তে করে পাটি ওখানে যান। যাওয়ার পরে দেখেন দূর থেকে একটা ঘরের ভেতর থেকে খুব আলো বাড়ছে নিমছে এরকম কিছু আর কি। তো উনি যে আস্তে করে উকি দেন, উকি দেওয়ার পর দেখে যে ওখানে একটা অগ্নিকুণ্ডর মতো জ্বালানো, ছোট্ট একটা অগ্নিকুণ্ড, সেখানে ওই জেঠি কি দিচ্ছে এবং উনি মন্ত্র পড়তেছেন।
এবং ওই পাশে মানে ঠিক আগুনের ওই পাশটাতে কিছু ছায়া মূর্তির মতো আছে, তাদেরকে দেখা যায় না, বোঝা যায় না, বাট বোঝা যায় কিছু ছায়া মূর্তির মতো দাঁড়ানো এখানে। তো উনি জিনিসটা দেখে মানে জিনিসটার এতটা ভয়াবহ ছিল জিনিসটা, যে জেঠির যে রূপটা ছিল সেখানে সেটাও বেশ ভয়াবহ, চুল টুল খোলা, এবং উনি বেশ ভয় পেয়ে যান ওটা দেখে। উনি ভয় পেয়ে উনি আস্তে ধীরে উনি ওখান থেকে চলে আসেন, উঠে আসেন, ওখানে আর থাকেন না, এবং এসে দেখেন বন্ধুর কাছে, দেখে বন্ধুর সারা শরীর হিম হয়ে গেছে, মানে ঠান্ডা। উনি বন্ধুকে তাড়াতাড়ি উনি ওনার সাথে যে ওই লেপ টেপ চাদর ছিল তা দিয়ে ঢেকে ঢেকে দেন, দেখে উনি ওই রাতে ওখানে বন্ধুর সাথে ঘুমায় যান। এখন পরদিন উনি যে দেখেন সবকিছু ঠিকঠাক, উনি ব্যবস্থা করেন ওনার বন্ধুকে নিয়ে যাবেন ওখান থেকে। তো সবকিছু মোটামুটি রেডি হয়। শেষ মুহূর্তে এসে যে ম্যানেজার যে নিয়ে যাবে বলে যে আজকে তো আপনারা বেরোতে পারতেছেন না, আপনাদের কালকে যেতে হবে, আজকে যাওয়া সম্ভব। তো উনি একটু হতাশ হন, যে উনি মনে করছিলেন যেটা থেকে আমি পালিয়ে গেলেই মনে হয় ভালো, আর যদি বন্ধুকে নিয়ে যেতে পারি এখান থেকে ভালো। তো রাতের বেলা উনি ঘুমিয়ে আছেন, ওই দিন রাতে বন্ধুর রুমে ঘুমান নাই, নিজের রুমে ঘুমাইছে। তো উনি দেখতেছে যে ওনার বিছানার চারপাশ দিয়ে কিছু এরকম ছায়া মূর্তি ঘুরতেছে, বেশ লম্বা লম্বা ছায়া মূর্তি ঘুরতেছে। আর উনার ঠিক মাথার কাছে ওই জেঠি, কিন্তু অন্ধকারের মধ্যে, উনি বুঝতেছে একে, বলতেছে যে তুই ওকে নিয়ে যেতে আসছিস, ওকে তো যেতে দিব না, আর তুই যদি নিজের প্রাণ নিয়ে যেতে চাস তুই চলে যা এখান থেকে। তো এটা ওনাকে বলে, বলার পর উনি মানে ঘুমের মতো তন্দ্রার মতো ছিল, উঠে দেখে যে কেউ নাই রুমের ভিতরে। বাট উনি মেসেজটা পেয়ে উনি খুব ভয় পায়। তো উনি ইসের সাথে কথা বলে, পরদিন সকালে উঠে ওই যে ভৃত্যটা ছিল তার সাথে তাকে খুঁজে বের করে তাকে কথা বলে যে তুমি আমাকে কি কোনো ব্যবস্থা করে দিতে পারবা এখান থেকে চলে যাওয়ার জন্য। সে বলে আমি আপনাদের চলে যেতে দিতে পারবো, কিন্তু একটা ব্যবস্থা করতে পারবো, কিন্তু আমাকে কিন্তু এটার জন্য ক্ষতি হবে। তো বলে যে আপনার ক্ষতি হবে, কিন্তু আমাদেরকে বের করে দেন, আমরা তো এখানে সমস্যা করব। এটা বলার পরে ওই লোক ওনাদেরকে মানে ওই একটা পথ বলে যে এদিক থেকে এরকম সকালবেলা বের হয়ে দিকে চলে যাবেন, এদিক থেকে চলে গেলে মানে আপনারা মোটামুটি সমস্যার থেকে বের হয়ে যাবেন। কিন্তু এই পথটা সোজাসুজি এদিক দিয়ে যায়নি, এটা গ্রামের ভেতর দিয়ে ঘুরে ঘুরে গেছে। তো উনি ওই দিক থেকে বের হন সকালবেলা, ওইরকম কথা, বন্ধু কাউকে চোখে মানে কাউকে যখন কেউ দেখে না এরকম সময় বের হয়ে যায় বন্ধুকে নিয়ে। তো যেতে 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 রাস্তার মধ্যে তখন একটা সময় বিকালের মতো হয়ে যায় আর কি, বিকালের মতো হয়ে যায়। তো তখন উনি আবার ভয় পায় যে যদি কোনো ক্ষতি হয় বা কিছু, এর মধ্যে ওনার বন্ধু অনেকবার বলছে তার গা জ্বালা পোড়া করতেছে, অনেক কিছু এরকম হচ্ছে। তো উনি ঘুরতে 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 উনি মানে দিশা পায় না কি করবে, আশেপাশে কোথাও যাওয়ার মতো জায়গা নেই। তো ওখানে কাছে দেখে যে ওখানে যে একটা গ্রামের মধ্যে ছোট্ট একটা টিনের ঘরের মতো একটা মসজিদের মতো করে রাখছে। তো ওইখানে দেখে যে খুঁজে দেখে, তাকায় দেখে যে ওইখানে একজন মৌলানা সাহেব আছেন। তো উনি যে তাকে বলেন যে আমাদেরকে একটু হেল্প করেন, আমরা আপনার ধর্মের না, কিন্তু আমাকে একটু হেল্প করেন। কি বলে যে এরকম আমার বন্ধু এরকম সমস্যায় পড়ছে, সে মানে উনি বলেন না কোন জমিদার বাড়ি বা কি, এটা বলেন না, বলে যে এরকম সমস্যায় পড়ছে, তাকে এরকম মনে হয় কালো জাদু করা হয় এই সেই। তো মৌলানা সাহেব বলে অবশ্য বলে আপনি কি আমাকে সাহায্য করবেন? তো বলে যে হ্যাঁ অবশ্যই করবো, কেন করবো না। কারণ তাদের ওই সময় আরো ব্যাপারটা আরো কঠিন ছিল, মানে তাদের মানে ধর্মীয় ব্যাপারটা এতটাই ছিল, মানে এক একজনের বিলিফটা কেউ কারো কাছে আর কি খুব যেতে চাইতো না। তো মৌলানা সাহেব বলে অবশ্যই করবো, আপনি আপনার বন্ধুকে বসান। উনি নিয়ে এক জায়গায় বন্ধুকে বসানোর পরে উনি তার বন্ধুকে একটা পানি নিয়ে আসেন, একটা এরকম মটকির মধ্যে পানি নিয়ে আসেন, বলে যে এটা হচ্ছে বড়ই পাতার পানি, বড়ই পাতা ভিজানো, এটা হচ্ছে সবচেয়ে পবিত্র পানি হয়, বড়ই পাতা ভিজায় যে পানিটা হয় সেটা হচ্ছে পবিত্র পানি। তো বড়ই পাতার গুণ অনেক, এটা দিয়ে তাকে আপনি গোসল করান, আপনার বন্ধুকে গোসল করান। তো এটা দিয়ে ওইদিকে উনি কিন্তু পুরো নেদায় গেছে বন্ধুটা, ওই যে ইসের দাদা। তো ওনাকে ওইটাতে গোসল করানোর পরে মৌলানা সাহেব ওনাকে ঝাড়া শুরু করে এবং ওই প্রত্যেকটা ঝাড়ার সময় উনি চিৎকার চেঁচামেচি করতে থাকেন। তো এক সময় তার মুখ দিয়ে কথা বের হয় যে তার উপরে একটা জিন চালান করে দিছিল এবং ওই জিন তাকে আস্তে আস্তে মেরে ফেলার ছিল। তো মৌলানা সাহেব অনেক কামেল ছিলেন, উনি করে জিনকে সরায় দেন এবং তার শর্তই থাকে, বলে যে তুমি একজন মানুষ, সে যেটাই হোক সে মানুষ, তুমি তাকে ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, সে বিশ্বাসী মানুষ, সে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে, অনেক কিছু বলে তারপর থেকে সরায় দেয়। এবং তাকে বলেন যখন জিনিসটা শেষ হয়, ওনার প্রসিজার শেষ হয়ে যায়, তখন বন্ধুকে বলেন যে আপনি জানি না আপনি কতটুকু বিশ্বাস করবেন, আমি আপনাকে
তো আপনার অন্য ধর্মের মানুষ, আপনাকে আমি বলতে পারি না যে দোয়া পড়েন বা এটা সেটা, বাট আপনাকে আমি পানি দিতে পারি, পানিটা আপনার বন্ধুকে খাওয়াবেন। আর অবশ্যই অবশ্যই আপনি সত্যির পথে থাকবেন। আপনার বন্ধু বিশ্বাসী, এটা আমি জানি, বুঝতে পারছি তাকে দেখে, সৃষ্টিকর্তাকে সে বিশ্বাস করে, এবং এই জিনিসটা সে আরো আলোচনা করুক, আরো চিন্তা ভাবনা করুক, সে যাতে এই দিকেই ফোকাস থাকে সবসময়। পানিটা খেতে বলবেন, এইভাবেই করবেন। তো খাওয়াই দিয়ে অনেক কষ্ট মৌলানা সাহেব ওনাদেরকে বলে দেয় কিভাবে নদী পার হয়ে যেতে হবে, ওখান থেকে কিভাবে কিভাবে চলে যেতে হবে। তো ট্রাই করে অনেক কষ্টে শেষে সে তাকে কলকাতায় নিয়ে আসে। তো কলকাতায় নিয়ে আসার পরে ওনার কিন্তু অনেক কমে যায়, ওনাকে পানি দিছে, ওই ধরনের প্রবলেম গুলো ওনার মধ্যে আর হয় না। এবং পরবর্তীতে উনি মানে অনেক অনেক আরো স্টাডি করার পরে উনি মানে ধর্মের প্রতি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে আসেন, এবং বিশ্বাসী একজন ধার্মিক হয়ে যান। এবং উনি কিন্তু ওনাদের ওই সম্পত্তির অংশগুলোও আস্তে ধীরে পরবর্তীতে পান। কিন্তু এখানে দেখা গেছে ওনার যে জেঠি ছিলেন তিনি অনেক কিছুই ওনার আত্মসাৎ করে ফেলছিলেন সম্পত্তির থেকে। এটাই ছিল কাহিনী। থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই আপনার ঘটনার জন্য। আমরা আবার আপনার কাছে ফিরে আসবো। আপনি আমাদের একটু প্লিজ ঘটনাটা বলবেন খুব দ্রুত। আসসালামু আলাইকুম, আমি আবার রিফাত আক্তার শিমু বলছি, টিম ভয় থেকে। আমার সাথে আছে নাদিম ভাই। তো এখন যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে কাশপুর বর্গা দক্ষিণ পাড়ার একটি বটগাছকে ঘিরে। বটগাছের ঘটনাটা হচ্ছে বটগাছে প্রায় রাতের বেলা ওখানকার লোকজন যে বড় একটি সাপ ওই বটগাছ দিয়ে বের হতে দেখে। প্লাস ওখানে ওই বটগাছের প্রতি বছর একটা মেলা হয়, যে এখানে ইন্ডিয়া থেকেও লোক আসে, ওখানে পূজা করে প্লাস ভোগও দেয়। আর বটগাছের যদি আমি বিবরণ দিতে যাই, বটগাছটি একটি বিশাল এলাকা জুড়ে প্রায় মাইল খানিকের মধ্যে কোনো বাড়িঘর নেই। মাঝখানে গাছটি, পাশে একটি বড় খাদ আছে, আর ওখানে একটা কবর আছে একজন সাধু। ওই সাধু ওইখানে ওই গাছের নিচে বসেই ধ্যান করতো। ওই ধ্যানটা ছিল আপনার 12 বছরে। তো হঠাৎ কোন একটা কারণে 3 দিনের জন্য ধ্যানটা বিঘ্ন ঘটে, তারপরে তিনি মারা যায়। তো তখন তাকে ওইখানেই সমাধি করা হয়। তার কবরটি এখনো ওই গাছের পাশেই আছে। আরেকটা কথা যে ওই গাছটার ভিতরে অনেকগুলো ছোট বড় গর্ত আছে, আর ওই গর্তগুলোর ভেতর থেকে একটা বিশাল বড় একটা গর্ত আছে, যেটা দেখলেই বোঝা যায় যে হয়তো ওই সাপটা ওই বড় গর্ত থেকে বের হয়। তো এগুলো শুনে আমরা অনুপ্রাণিত হই এবং ইনভেস্টিগেশন করতে যাই। তো ওইখানে পৌঁছানোর আগ মুহূর্ত পর্যন্ত আমরা সবাই, আমাদের টিম মেম্বার প্রত্যেকটা মেম্বারই সুস্থ ছিল, কিন্তু ওই বটগাছে দিনের ইনভেস্টিগেশন করার সময় আমরা সবাই অসুস্থ হয়ে পড়ি। তারপর আবার যখন দিনের ইনভেস্টিগেশন শেষ করে আবার ব্যাক করি আমরা, তখন আবার সবাই সুস্থ অনুভব করি। তো রাতের বেলা আমরা ইনভেস্টিগেশনের জন্য যাই, শুরু করি। বটগাছের সামনে আমরা যেতে যেতেই বিকেলের মতো সবাই অসুস্থতা অনুভব করে। তো আমরা সবাই অসুস্থতা উপেক্ষা করি, আমরা আমাদের যা যা কাজ শুরু করি। তো কিছুক্ষণ পর গাছের সামনে যেতে যেতে গাছ থেকে মটমট করে শব্দ হয়। তো ওইটা আর খেয়াল না করে আমাদের হঠাৎ করে ক্যামেরাম্যান বললো যে আমাদের ক্যামেরা লাইট পাওয়ার কমে যাচ্ছে। তো তখন আমরা খেয়াল করলাম যে আমাদের টর্চ লাইটেরও সেম অবস্থা। ভাবলাম যে হয়তো আমাদের চার্জ কমে গেছে। তো আমরা সব চেঞ্জ করে আবার নতুন করে ইনভেস্টিগেশন শুরু করলাম। তো হঠাৎ সাজেদ ভাই ছিল ওই গাছটার বাম দিকে, মানে কবরের সাথে, আর রাসেল ছিল ডান দিকে, আর নাদিম ভাই ছিল মাঝখানে। তো উনি সাজেদ ভাই ওই কবর আর বট গাছটার পাশ দিয়ে গাছের পেছনে যাওয়ার চেষ্টা করেন। তো ওই মুহূর্তে উনি একটা কালো অবয়ব দেখতে পায়। ওটা দেখার সাথে সাথে নাকি ওনার মানে চোখের সামনেই একদম বিভৎস হয়ে যায়। ওটা দেখে উনি ভয় পেয়ে পিছনে ব্যাক করে নাদিম ভাইকে ডাক দেয়। তখন নাদিম ভাই কে বলতে থাকেন। তো তখন ওই মুহূর্তে রাসেল ওইখানে যেখান থেকে উনি ভয় পেয়েছিল ওখানে যে ওই ছবি তোলার চেষ্টা করে। ওই ছবি তুলতে তুলতে হঠাৎ রাসেলের মাথা ব্যথা শুরু করে আর ওর নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। তারপর নাদিম ভাই রাসেলকে বললো, তুমি এক কাজ করো, পানি খাও আর মাথায় পানি দাও। তো তখন রাসেল কোনো কিছুই বুঝতে পারছিল না। তো নাদিম ভাই সাজিদ ভাই মিলে পানি দেয় মাথায়, তারপরে ওকে পানি খাওয়ায়। ওই গাছ থেকে একটু দূরে নিয়ে এসে বসায় ওকে। বসানোর পরে যখন একটা কথা বলতে ভুলে গেছি, যখন রাসেলের নিঃশ্বাস বন্ধ হতে থাকে তখন ওখান থেকে গাছের ওখান থেকে একটা মহিলা কান্নার শব্দ হয় প্রকট আকারে, যেটা আমাদের ভিডিওতে আছে আলহামদুলিল্লাহ। তো ওখান থেকে আনার পর থেকে রাসেলের অবস্থা আরো খারাপ হতে থাকে। আর ওই মুহূর্তে নাদিম ভাই বলে যে দোয়া পড়ো সবাই। তো সবাই দোয়া পড়তে থাকে এবং বাকি টিম মেম্বারদেরও দোয়া করতে বলে। রাসেলকেও বলা হয় দোয়া পড়ার জন্য, কিন্তু রাসেল ওই মুহূর্তে বলে যে ওর কোনো কিছুই মনে পড়ছে না, সব দোয়া ভুলে গেছে। তো ওকে বলে দিতে বলে দোয়াগুলো। তো তখন নাদিম ভাইও সাথে সাথে দোয়া বলে।
তারপরে ওর অবস্থা কোনোভাবে উন্নতি হচ্ছিল না, আর বাকি সবাই অসুস্থ হতে থাকে। তো এক পর্যায়ে আমরা সবাই ডিসাইড করি যে না, ওর এই অবস্থা দেখে আমাদের আর ইনভেস্টিগেশন করাটা আর ঠিক হবে না। তো ওইখান থেকে আমরা ফিরে আসার সিদ্ধান্ত নিই। ওকে, তো তারপর থেকে রাসেল প্রায় 1 সপ্তাহ জ্বরে ভুগে। তারপর রাসেল যখন সুস্থ হয় তখন আমরা রাসেলকে যখন জিজ্ঞেস করি, রাসেল তুমি যখন ছবি তুলতে গেছে তখন কি তুমি কিছু দেখেছিলে, যে তুমি তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল বা তোমার মাথা ব্যথা যখন শুরু করে? তো তখন রাসেল বলে যে না, আমি যখন ছবি তুলতে গেলাম তখন আর কিছুই দেখতে পাইনি, হঠাৎ আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আর তারপর থেকে যা হয়েছিল ওইখানে ওর আর কোনো কিছুই মনে থাকে না। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এন্ড আশা করছি আপনাদের সবার ঘটনাটা ভালো লেগেছে। আসসালামু আলাইকুম লিসেনার্স। এখন যে ঘটনাটা আমি শেয়ার করবো এটা সিলেটের ঘটনা। তো সিলেটের যেই স্থানটাকে কেন্দ্র করে ঘটনাটি প্রথম সূত্রপাত হয়, সেই স্থানটির বর্ণনা আমি প্রথমে দিই। স্থানটি সিলেটের একদম মেইন শহরেরই মজুমদার পাড়ায়, মজুমদার টিএনটি কলোনি। যারা অন্তত সিলেটে আছেন অন্তত তারা এই টিএনটি কলোনি বা মজুমদার পাড়া চিনবেন মা? অবশ্যই চিনবেন, এবং তারা টিএনটি কলোনি সম্পর্কে অবশ্যই এই হন্টেড প্লেসের সম্পর্কে অবগত আছেন। আমি ওই স্থানটার সম্পর্কে আজকে একটা ঘটনা আমি শেয়ার করতে চাই। আমি যার কাছ থেকে মানে এই ঘটনাটি শুনেছি সেটা আমার বন্ধু, ওই মজুমদার পাড়াই বাড়ি, তার নাম রোহান শাহ। ওর কাছ থেকে আমি ঘটনাটা দেখছি আর কি। তো ঘটনাটি তার সাথে ঘটে, তার নাম হচ্ছে ধীমান সিংহ। উনি আচ্ছা। মণিপুরী সম্প্রদায়ের একজন লোক। তো উনি শাহজালাল বিশ্ববিদ্যালয়তে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট ছিলেন। আচ্ছা। তো উনি মজুমদার পাড়াতে একটা টিউশনি করতেন। ঠিক টিউশনিটা ছিল সন্ধ্যার ঠিক পরপর, আজানের একটু পরে উনি চলে যেতেন। তা উনি যখন ওনার মেস থেকে বের হতেন তখন মানে আজান হচ্ছে এমন সময় ওই দিক দিয়ে হেঁটে হেঁটে মানে ওইখানে যেতে যেতে মাগরিবের পরে উনি বাসায় ঢুকতেন। এবং উনি যেতেন যে শর্টকাট যে রাস্তাটা সেটা ছিল ওই টিএনটি কলোনির ঠিক ওই পাশ। আর টিএনটি কলোনির রাসেল ভাই, এটা কিন্তু স্বাধীনতার কিছুদিন পর থেকে এটা পরিত্যক্ত হয়ে যায়। কারণ হচ্ছে এই স্বাধীনতার সময় এই পাকিস্তানি বাহিনীর এখানে একটু টর্চার সেট, যার কারণে ওইটা স্বাধীনতার পর এটা পরিত্যক্ত হয়ে যায় এবং এখন এটা পরিত্যক্ত। যারা ওখানে আছেন তারা জানেন এটা, এবং ওই জায়গাটা হন্টেড, এটাও স্থানীয় যারা আছে সেটা তারা জানেন। কিন্তু উনি ওই শর্টকাট পথটাই বেছে নিতেন যাতে করে উনি তাড়াতাড়ি সেখানে চলে যেতে পারেন, ওই ঘুরে যেতেন না। তো উনি যখন টিউশনিটা প্রথমে নিলেন, নেওয়ার পরে যখন ওই রাস্তাতে যাওয়া শুরু করলেন, উনি প্রতিদিন রাত্রে একটা স্বপ্ন দেখা শুরু করেন। সেটা হচ্ছে রাত্রির স্বপ্নে ঠিক পুরো মুখমণ্ডল লোমে আবৃত একজন ব্যক্তি বলে যে তুমিও রাস্তা দিয়ে যেও না। শুধু এতটুকুই বলেন, উনি আর কিছু বলেন না। যেহেতু উনি জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়তেন, উনি যেহেতু সায়েন্স স্টুডেন্ট, এগুলো খুব কম বিশ্বাস করতেন, জাস্ট একটা স্বপ্নই মনে করতেন, এগুলো এর বেশি কিছু মনে করতেন না। তো উনি এসব কিছু মনে করছেন, উনি রাস্তা দিয়ে সবসময় আসা যাওয়া করতেন ওদিক দিয়ে। তো এরকম প্রতিনিয়ত আসা যাওয়া করতেন। আসা যাওয়া করার সময় ঠিক ওই সময় যখন রাস্তাতে যেতেন একজন ব্যক্তির সাথে ওনার সাক্ষাৎ করতেন এবং ওনার বয়স। তখন একদিন ওই ব্যক্তি ওনাকে বলছেন, ওই ধীমান সিংহকে, যে ভাই আপনি এদিক দিয়ে প্রতিদিন কোথায় যান? বলে আমি টিউশন নিতে যাই। আপনি কোথায় যান? উনি আবার পাল্টা প্রশ্ন করেন, বলে আমিও টিউশন নিতে যাই। এরকম প্রতিদিন যান। 2-4 দিন যখন দেখলেন যে একই সময় তাদের দেখা হয়ে যাচ্ছে কাকতালীয় ভাবে, একদিন ওনার ফোন নাম্বার চান ধীমান সিংহ, যে ভাই আপনার ফোন নাম্বার ঠিক দেবেন। তো উনি বলেন আমি কোনো মোবাইল ফোন ব্যবহার করি না। তো ভালো কথা, উনি আর এটা নিয়ে কথা বাড়ান নাই। এইভাবে প্রায় 7 দিনের দিন আসল ভাই উনি এক যাচ্ছিলেন ধীমান সিংহ ভাই আর কি। তো যাওয়ার সময় ওই দিন ওই ভাইয়ের সাথে দেখা হয় না, যেদিন প্রতিদিন দেখা হয় টিউশনিতে যাওয়ার সময় ভাইয়ের সাথে দেখা হয়নি। ঠিক রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছেন টিএনটি কলোনির পাশ দিয়ে, হঠাৎ একজন বৃদ্ধ লোক এসে ধীমান সিংহের হাত চেপে ধরে বলে, তোমাকে না বলেছিলাম যে এদিক দিয়ে না আসতে? তো যখন ধীমান সিংহ ওনার দিকে তাকিয়েছে, দেখে ওই বৃদ্ধ লোকের মুখমণ্ডলটা পুরোটাই লোমে ঢাকা। সেই ব্যক্তি যাকে উনি প্রতিনিয়ত স্বপ্নে দেখতেন, উনি ওই দৃশ্যটা দেখার পরেই ওখানে সেন্সলেস হয়ে পড়ে যান। যখন ওনার সেন্স আসে তখন দেখে যে কিছু লোক ওনাকে ধরাধরি করে পাশে নিয়ে এসেছে, পানি টানি মুখে পানি দিয়ে ওনার জ্ঞান ফিরেছে। তখন জিজ্ঞেস করে আপনি কোথায় যাচ্ছেন? বলে আমি টিউশনে যাচ্ছিলাম, এখানে হঠাৎ আমি ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছি। তখন স্থানীয় লোকজন বলছে যে সাধারণত আমরা একা এদিকে চলাফেরা করি না, 2 বা 3 জন একসাথে চলাফেরা করি, তাহলে আর কোনো সমস্যা হয় না। জায়গাটা এমনিতেই একটু হন্টেড, অনেকেই ভয়টাই পান আর কি। তো যাই হোক, উনি এগুলো মনে করেছে হয়তো বা ওনার হ্যালুসিনেশন হয়েছে বা এই টাইপের কিছু হয়েছে, যার কারণে উনি এটা এইভাবেই নর্মালি এটা উড়িয়ে দিয়েছেন। তারপর উনি এগুলোতে অতটা ভয় পান নাই। তো এরপরে কি হয়ে রাসেল ভাই, উনি ওই রাস্তা দিয়ে যান নাই পরবর্তীতে, ভয় পান আর না পান, উনি পরবর্তীতে রাস্তা দিয়ে যান নাই। উনি লেখাপড়া যখন শেষ হয়ে যান, তখন একদম লেখাপড়া শেষ দিকে ছিলেন, মাস্টার্সে পড়তেন, অনার্স শেষ হয়ে গিয়েছিল। তো উনি ফুড ইন্সপেক্টর একটা চাকরি পান এবং ওনার পোস্টিং হয় চট্টগ্রামে। কিন্তু রাসেল ভাই ওই যে ফুড রিজিওনাল অফিসটা কিন্তু ওই অঞ্চলের চট্টগ্রামে ফুডের অফিসটা। তো ওখানে উনি চাকরি পান। ওখানে চাকরি পাওয়ার ঠিক যখন জয়েন করার পর থেকেই ওনার শরীরের ভিতরে একদম অস্থিরতা কাজ, কেমন যে অস্থিরতা এটা উনি আসলে কাউকে বুঝাতে পারতেন। আবার উনি যে বাসাটা ভাড়া করেছিলেন, বাসাটার ফ্ল্যাটে উনি একাই থাকতেন, ছোট একটা ফ্ল্যাট, 2 রুমের একটা ফ্ল্যাট, একাই থাকতেন। তো উনি হঠাৎ ওই ফ্ল্যাটে একটা মানে বিষয় ফেস করা শুরু করেন। সেটা হচ্ছে উনি যখন রাত্রে ঘুমান, ওনার মনে হতো ওনার খাটের নিচে কোনো কিছু গড় 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 শব্দ করছে এবং সেই সাউন্ডটা
ঠিক যেমন গরু বা ছাগল জবাই করার পরে ঠিক যেমন একটা গোঙানি আওয়াজ হয়, ঠিক ওই রকমের আওয়াজ মনে হয় যে খাটের নিচে কোনো কিছু জবাই কোনো প্রাণী এরকম গোঙানির আওয়াজ করছে এরকম মনে হয়। কিন্তু উনি যখন খাটের নিচে তাকাতেন তখন আর কোনো শব্দ কিছুই দেখতেন না আর কি, শব্দটা তখনই বন্ধ হয়ে যেত। এবং উনি ওনার মাথার কাছে যে জানালাটা ছিল এই জানালাটা খুললে ওনার কাছে মনে হতো যে জানালা দিয়ে মানে জানালার কাছে কেউ দাঁড়িয়ে আছে, ওনার এরকম মনে হতো। কিন্তু তখন উনি তাকাতেন তখন কিন্তু আর উনি কিছু দেখতেন। তবে একটা জিনিস উনি ফিল করতেন, উনি যখন ঘুমে মানে হালকা হালকা ঘুম আসবে হঠাৎ করে মনে হতো জানালার কাছে কেউ কোনো একটা কাঠি দিয়ে ঠক 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 এরকম শব্দ করছে। তখন উনি আবার দেখতেন, তখন আবার জানালা থেকে তাকাতেন তখন আর কিছুই। তো উনি আসলে এইগুলো তো নিয়ে খুব যখন এই ঘটনাটা প্রতিনিয়ত ঘটতে থাকে উনি খুব বিরক্ত হয়ে যাচ্ছিলেন এবং ওনার শরীরটা মানে আস্তে আস্তে খুব মানে কাহিল হয়ে পড়ছিল এবং অসুস্থ ফিল করছিলেন উনি। একদিন রাত্রে খুব একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে, সেটা হলো ওনার মনে হচ্ছিল ওনার বাসার যে ডাইনিং রুম সেই ডাইনিং রুমে কোনো মানে গোঙানির আওয়াজ। তখন উনি সাহস করে ডাইনিং রুমে যান। তখনই রাসেল ভাই উনি মানে খুব একটা ভয়ঙ্কর ঘটনা দেখেন। উনি দেখেন যে মানুষ জবাই করা অবস্থায় মানে ছটফট করছে আর গোঙানি শব্দ হচ্ছে, ঠিক মানুষ এবং রক্তে ওনার ডাইনিং রুম ভেসে যাচ্ছে। উনি ওই দৃশ্য দেখে চিৎকার করে মানে প্রচন্ড চিৎকার দেন এবং দরজা খুলে বের হয়ে যান। দরজা খুলে বের হয়ে পাশের লোকজনকে ডাকতে থাকেন, দেখেন আমার বাসায় যেন কি হচ্ছে, কোথা থেকে একজন লোক আসছে। উনি সেন্স ছিল না যে আসলে একজন লোক আমার বাসায় এরকম মানে নিহত বা জবাই করা হয়েছে, যদি আমি ডাকি আমার একটা বিপদ হতে পারে। উনি তাড়াতাড়ি লোকজন ডেকে নিয়ে আসেন, ডেকে আনার পরে ওখানে দেখে কিচ্ছু নাই, একদম ফ্রেশ পরিষ্কার কিছুই নেই। তখন লোকজন বলে যে আপনি অসুস্থ মনে হয়, এই কারণে এই উল্টাপাল্টা কিছু দেখেছেন। কিন্তু যেহেতু এই যে চিৎকার চেঁচামেচি করেছে, লাশ চারদিকে খবর হয়ে গেছে, পুলিশ পর্যন্ত চলে আসে। পুলিশ এসে দেখে কিছু নেই, যেহেতু একটা স্পর্শকাতর বিষয় ছিল। পুলিশ ওনাকে কিছু জিজ্ঞাসাবাদ করার পরে বললেন হ্যাঁ আমি দেখেছি। উনি স্বীকার করেন যে আমি এটা দেখেছি। তখন পুলিশ এই বিষয়ে তদন্তে কোল কিনারা করতে পারে না, ওনার অফিসে পর্যন্ত যে ওনার বিষয়ে তদন্ত করেন। তো অফিস থেকে বলেন যে এই ব্যক্তি জয়েন করার পর থেকে সে মেন্টালি সিক। তখন পুলিশ জানেন যে মেন্টালি তিনি সিক, পুলিশ এই বিষয়ে কোনো তদন্ত করে না উনি কি দেখেছেন না দেখেছেন, কারণ আসলে তো কোনো ডেড বডি ওনারা যায় পান নাই বা কোনো প্রমাণও পান নাই সেখানে, এই বিষয়ে কোনো তদন্ত ওনারা আর করেন না। কিন্তু উনি এই যে ভয়টা পেয়েছিলেন, উনি এতটা অসুস্থ হয়ে পড়েন 2 মাসের মাথায় অফিস থেকে ওনাকে জোর করে মানে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় যে আপনি চিকিৎসা করার জন্য চলে যান। অফিস থেকেই বলে বলে যে আপনি চিকিৎসা করতে চলে যান, আপনার আপাতত চাকরিতে না আসলে চলবে, আপনি চিকিৎসা সুস্থ হওয়ার পর তারপর আসেন। উনি যখন বাড়িতে চলে যান তো ওনার বাবা বলে যে বাবা তোমার চাকরি করতে হবে না, তুমি অন্য চাকরি করো, তুমি মেধাবী স্টুডেন্ট, অন্য চাকরি করতে পারবা, তুমি আপাতত চিকিৎসা করে সুস্থ হও। তাছাড়া ওনার চিকিৎসা চলে মোটামুটি, উনি সুস্থতা আস্তে আস্তে সুস্থ হতে থাকেন। এর মধ্যে ওনার আরেকটা চাকরি হয় ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, আইসিবি, যেটা আইসিবিতে ওনার চাকরি হয় সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে। উনি আইসিবিতে যখন জয়েন করেন, রহস্যজনক ব্যাপার রাসেল ভাই, ওনার পোস্টিংটা পড়ে কিন্তু ঠিক চট্টগ্রাম, এবং চট্টগ্রামের আগ্রাবাদে, এবং ওনার আগের বাসাটা ছিল সেই আগ্রাবাদেই। উনি অনেক চেষ্টা করেছিলেন যে যেন আগ্রাবাদে ওনার পোস্টিংটা না হয়, কিন্তু কিছুতেই ওনার পোস্টিংটা উনি ক্যান্সেল করতে পারেন নাই। বাধ্য হয়ে উনি আবার আগ্রাবাদে যান। আগ্রাবাদে যাওয়ার পরে তখন রাসেল ভাই এমন একটা ব্যাপার, উনি কোনো কিছু ভয়ের জিনিস দেখেন না নিজে, কিন্তু অফিসের সবাই ওনাকে দেখলে ভয় পায়। কেন যেন ভয় পায়, ছোট বাচ্চারা ওনাকে দেখলে চিৎকার চেঁচামেচি করে, ওনার কেউ কাছেই আসতে চায়। কেন এমন হয় কেউ কিছু বলতে পারে না এবং উনিও বোঝে না। এবং উনি রাতের বেলা হঠাৎ একটা স্বপ্ন দেখা শুরু করে, সেটা হচ্ছে উনি স্বপ্ন দেখতেন কেউ যেন ওনাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, এরকম উনি স্বপ্ন দেখতেন। আচ্ছা, তো এরকম উনি পরিবারের সাথে শেয়ারও করেছেন। তো পরিবার থেকে বলেছে তুমি কখনো পাহাড়ের কাছে যেও না, যেহেতু চট্টগ্রামে আসে হয়তো বা বেড়ানোর জন্য যেতেই পারে। তো সবাই পরিবার থেকে নিষেধ করে। তো এর ভিতরে ওনার কিন্তু বেশ ভালো বাংলাদেশের ভালো ডাক্তার দিয়ে ওনার ট্রিটমেন্ট চলছিল ওই সময়তেই। তো ওনাকে একসময় চট্টগ্রাম ইউনিভার্সিটির ওনার কিছু সাবেক বন্ধুরা দাওয়াত করে, অনুষ্ঠানে দাওয়াত করে। তো উনি আর ওই দাওয়াতটা ফেলতে পারেন নাই, উনি চট্টগ্রামে গিয়েছেন। তো ওই প্রোগ্রামের একটা পর্যায়ে বলা হয় যে সবাই মিলে মানে পাহাড়ে উঠবে। তখন বন্ধুদের মানে রিকোয়েস্টে উনি মানে ওই জিনিসটা যে স্বপ্ন দেখতো ওই জিনিসটা ভুলে গেছেন উনি, বন্ধুদের রিকোয়েস্টে উনি পাহাড়ে ওঠে। তো উনি যখন পাহাড়ে ওঠে তখন হঠাৎ করে ওনার ফোনে একটা কল আসে, তখন নাম্বারটা ওনার পরিচিত। তখন নাম্বারটা পরিচিত হওয়ার কারণে তখন ও বন্ধুদেরকে বলেন যে ওখানে অনেক বন্ধুরা হই হট্টগোল করছিল, যখন বন্ধুদের বলেন আমার তো কল আসছে, আর একটু সাইডে দিয়ে কথা বলে আবার আসছে, কোন সাইডে কল করার জন্য পাশে যান। তখন রাসেল ভাই হঠাৎ মানে উনি যেটা ফিল করেন, ওনার পেছন থেকে কি যেন একটা ধাক্কা দিয়ে ওনার পাহাড় থেকে ফেলে দেয়। তবে সৌভাগ্যজনক ব্যাপার হচ্ছে পাহাড়ের নিচে একটা গাছ ছিল, 10-20 হাত নিচে পড়ে গাছে আটকে যান। আচ্ছা, ওনার মাথায় আঘাত লাগে। তবে ওনার বন্ধুরা পরবর্তীতে বলেছেন সে যখন কথা বলতে বলতে এগিয়ে যায়, তখন সময়টা ছিল বিকালবেলা, মানে সন্ধ্যাও না বিকালবেলা। তো বন্ধুরা দেখেছিল যে আবছা ছায়ার মতো কি যেন একটা জিনিস তার পিছনে ধাক্কা দিয়েছিল। ওখানে 4-5 জন তার বন্ধু ছিল, তারা সবাই সেটা দেখেছে। তখন তারা দৌড়ে ছুটে যায়, পরে ওখান থেকে ওই গাছে ওখানে উনি বেঁধে গেছিল সৌভাগ্যজনক ভাবে, সেখান থেকে উদ্ধার করা হয়। উদ্ধার করার পরে উনি মাথায় যদিও আঘাত পেয়েছিলেন, তবে তেমন গুরুতর কোনো জখম ছিল না, প্রাণে বেঁচে যান। কিন্তু উনি মানে এতটা মানে সিক হতে থাকেন, অনেক ট্রিটমেন্ট করানো হয়েছে কিন্তু কিছুতে ওনার অসুখ ধরা পড়ে না। আচ্ছা, ওনাকে পরবর্তীতে আইসিবি থেকে
ওনাকে বলে দেওয়া হয় আপনি অসুস্থ, আপনি লিভে চলে যান, মানে ছুটিতে চলে যান, আপনি ট্রিটমেন্ট করান। তো উনি দীর্ঘদিন ট্রিটমেন্ট করেন এবং অনুপস্থিতির কারণে উনি পরবর্তী ওই চাকরিটাও ছেড়ে দেন। এটা রাসেল ভাই 2008 সালের ঘটনা। এই ধীমান সিংহ রাসেল ভাই স্টিল নাও অসুস্থ, এখনো অসুস্থ, উনি এখনো মেন্টালি সিক। কিন্তু কেন যেন মনে হচ্ছে উনি অনেক ট্রিটমেন্ট করেছেন এবং কিছু প্যারানর্মাল এক্সপার্টদেরকেও দেখিয়েছেন, কিন্তু এইটার সমাধান এখনো হচ্ছে না। আচ্ছা, এটাই ছিল রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। আমাদের হাতে সময় খুব কম, আমরা পরবর্তী ঘটনায় চলে যাব এবং থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব এখন বাবু ভাইয়ের কাছে এবং বাবু ভাইয়ের কাছ থেকে আরেকটা ঘটনা শুনে আসবো। আশা করছি এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি। রাসেল ভাই, এই কাহিনীটা হচ্ছে আপনার সাগরের কাহিনী। And, এটা হচ্ছে মোহাম্মদপুরের একটা জায়গা, দ্যাট ইজ অ্যাকচুয়ালি মোহাম্মদপুরের একটা জায়গা, স্পেসিফিকলি বলার কিছু নেই। আচ্ছা, যাই হোক, ওদের সাগরদের বাসা যে জায়গা, সেই বাসার মানে অপোজিটে যে রাস্তার পাশে একসময় ছিল নদী। জি। এখন সেখানে শহর হয়ে গেছে, মানে বিল্ডিং টিল্ডিং অনেক কিছু অবস্থা। তো ওই রাস্তার মোড়টা সম্পর্কে সবার কাছে ও শুনতো, ওর মুরব্বীরা, যে রাতের বেলা যখন নাকি ওরা হাঁটতো দিক দিয়ে, ওনারা যখন হাঁটতেন, ব্যাকিন আমিও মনে হয় তখন ছোট, হয়তো স্কুলে পড়ি এরকম সময়কার কথা। তো তখন আমি কিন্তু ওদিক দিয়ে গেছি, রাসেল ভাই নিজে সাইকেল চালায় তখন গেছি ওদিক দিয়ে। আমার ভয় লাগতো না, আমি কিছু দেখি নাই তখন। বাট ওর মুরব্বীরা নাকি বলছে ওখানে নাকি অনেক কিছু দেখতো তারা। দেখা জিনিসের মধ্যে অনেকে দেখছে যে মাথা ছাড়া মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছে, এরকম কিছু। তো সাগর ওখানে থাকে, তাদেরই বাড়ি। সে তাদের বাড়িতে যেটা এক্সপিরিয়েন্স করতো, যে হচ্ছে তাদেরকে মনে হতো ওর কাছে যে ও প্রায় রাস্তার মধ্যে শব্দ শুনতো আর কি। জি। এটা ওইটা বিভিন্ন রকমের শব্দ, মানে উইয়ার্ড শব্দ। আবার ওর কাছে মনে হতো মাঝে মাঝে যে ওদের যে জানালার মধ্যে কেউ রাতের বেলা, মানে জানালার ওই পারে কেউ আছে, এরকম না। তো ও ভয়ে ভয়ে ঘুমায় যেত। একদিন যেটা হয়েছে, ওর পরীক্ষার আগে ও মানে সাধারণত রাত করে পড়তো না গভীর রাতে, বাট ওই দিন সে মানে রাত করে পড়ার চিন্তা করছে, কারণ বন্ধুরা পড়ে এবং তার প্রিপারেশন ভালো ছিল না, সামনে ম্যাট্রিক পরীক্ষা। তো ও চিন্তা করে কি যে ওই দিন রাত জেগে পড়বে। তো রাত জেগে পড়ার যাদের রাত জাগার অভ্যাস নেই রাসেল ভাই, তারা কিন্তু সহজে জাগতে পারে না, তারা ঘুমে একদম মানে অবস্থা খারাপ হয়ে যায়। তো সাগরও চেষ্টা করছিল, কিন্তু তার অবস্থা একদমই খারাপ হয়ে যাচ্ছে। তো একসময় সে চিন্তা করলো দুধ ঘুমায় পড়ি। তো রাত তখন 1টা-1.5 বাজে, বেশি বাজে নেই। তো রাত তখন ওই জায়গাও যে খুব একটা জায়গা যে কোয়াইট হয়ে যায়, এখন তো ঢাকা 1-2-1:30 দিকে খুব একটা কোয়াইট হয় না, তো তাও কিছুটা হয়ে গেছে আর কি। জি। এই অবস্থায় ও মানে রুমের লাইটটা নিভায় দেয়। তো তখন দেখে যে হালকা মানে গুড়ি গুড়ি বৃষ্টি করতেছে। তো ঘুমানোর সময় জাস্ট চোখের যে এক কোণা দিয়ে সে দেখে যে কুকুর হাঁটতেছে রাস্তা দিয়ে, স্ট্রিট ল্যাম্পের আলো পড়ছে নিচে। তো ওর যেটা আই ক্যাচিং চোখ সরে যেত, দেখে যে স্ট্রিট ল্যাম্পটা ফ্লিক করে দুইবার। ফ্লিক করার পর কুকুরগুলা মনে হলো কেমন যেন একটু নড়াচড়া বেশি করলো। একসময় স্ট্রিট ল্যাম্পটা বন্ধ হয়ে গেল, এবং বন্ধ হওয়ার আগে দিয়ে সে দেখলো কুকুরগুলা শেপ শিফট করলো, মানে তাদের শেপ চেঞ্জ করলো। যখন আলোটা নিভে গেল ঠিক ওই মুহূর্তে কুকুরগুলো মনে হলো যে বসার থেকে মানুষ হয়ে গেল, হঠাৎ দাঁড়ায় পড়লো, মানে দাঁড়ায় মানুষ হয়ে গেল, লাইক মানুষের শেপ। এবং এই লাইট নিভাতে সে কিন্তু মানুষ পুরো দেখে নাই, বাট সে দেখছে মানুষের শেপের হয়ে গেছে। এখন ও একবার ভাবলো এটা কি লাইটের খেলা। তার কিন্তু ঘুম তখন ঠাস করে চলে গেছে মাথার থেকে, যে আলো আধারি অনেক সময় খেলা খেলে মানুষের মধ্যে, ছায়ার খেলা, লাইট এন্ড শ্যাডো। তো একবার ভাবলো সেরকম কিছু কি। পরে সে ভাবলো না, সে দেখলো যে ওই লাইট নিভে যাওয়াতেও দূর থেকে আলো আসতেছে, এবং ওই মানে ওই জায়গাটা বোঝা যাচ্ছে, এবং বৃষ্টির সাথে কিছুটা আলোকিত। এর মধ্যে বৃষ্টির সাথে হালকা বাতাসও যাচ্ছে, বাতাসও বইতেছে। তো ভালো মতন খেয়াল করে দেখলো যে দূর যে মনে হচ্ছে 3টা লম্বা লম্বা ছায়া, এবং এই লম্বা গুলা প্রায় সাধারণ মানুষের হাইট না, 8-9 ফিট এরকম হবে, উঁচু উঁচু হাঁটতেছে। একবার এই পাশে আসে, মানে কাছে আসে, আবার যখন আলোর কাছাকাছি চলে আসে আবার ওদিকে চলে যায়, ঠিক ওই জায়গাটাতেই সার্কেল করতেছে। তো ওর জায়গা দিয়ে না, ও যতটুকু দেখতে পাচ্ছে, ও ভাবছে যে আমি যদি আমাদের ঠিক উপরেই ছাদ, ওরা থাকতো 6 তলায়, আমি ঠিক উপরেই ছাদে যদি উঠি, তাহলে আমি আরো জিনিসটা আরো সুন্দর দেখতে পাবো, ভালো মতন দেখতে পাবো। পুরা ঘুম কিন্তু গন। সে করে কি, আস্তে করে উঠে যে সে মানে ওই হেঁটে হেঁটে মোবাইলটা নেয়, মোবাইলটা নিয়ে আস্তে আস্তে সিঁড়ি ঘরে বের হয়। সিঁড়ির দরজা যখন খুলে, তখন সে শুনতেছে যে তাদের যে ছাদের যে গেটটা ঠিক উপরে, ইমিডিয়েটলি উপরের তলায় একটা লোহার গেট আর কি, ছাদে এটা
ওইটা ঠাস ঠাস নিয়ে ঠাস ঠাস করে বাড়ি খাচ্ছে, কিন্তু ওই দরজা কিন্তু লাগানো থাকে রাতের বেলা, দালান তালা মেরে দেয়। তো ও চিন্তা করলো ছাদের দরজা খোলা, আবার দেখে যে ঠান্ডা বাতাস একটা আসতেছে, সিঁড়ি দিয়ে যাচ্ছে, বৃষ্টি হালকা পড়তেছে এই সময়। তো তারপরও খুব অ্যাডভেঞ্চারাস মাইন্ডে বা কিউরিয়াস মাইন্ডে দরজাটা লাগায়, ফ্ল্যাটের দরজাটা লাগায়। যখন সিঁড়ির কাছে উঠে রাসেল ভাই, যখন দরজাটা দিয়ে ঢুকবে, দেখে দরজাটা হালকা ভেজা। এই সময় সে দেখে সিঁড়ির এখান থেকে লম্বা লম্বা এরকম ছায়ার মতো মানুষ, লাইক ছায়ার মতো জিনিস, মানুষ বললে ভুল হবে, শেপটা মানুষের মতো, এর জন্য তাই বলছি। উপরের অংশটা বোঝা যায় না যে কি চেহারা বা কিছুই বোঝা যায় না, পা দুটো বোঝা যাচ্ছে লম্বা লম্বা। এগুলো খুব সুইফটলি, মানে ম্যাটার অফ লাইক, মানে খুব স্পিডে, লাইক খুব যেমন ফাইটার জেট যেরকম স্পিডে যায়, জি। সেরকম তার পায়ে শাট করে পাস করে চলে গেল নিচে, মানে 1 সেকেন্ডের জন্য গেটে, এবং পরবর্তী সেকেন্ডে তাকে পাস করে সিঁড়িতে নেমে গেল। এবং ওগুলো নামার সাথে যে বাতাস, সে বাতাসও তার গায়ে লাগছে। এবং ও তো ওখানে ফ্রিজ হয়ে যায়, ও আর কোথাও ওঠার চিন্তাও করতে পারে না। পরের সেকেন্ডে দেখে আবার তার সামনে দিয়ে উঠে চলে যায়, উঠে ঠিক ছাদের ওই গেট দিয়ে। এইবার যখন ছাদের গেট দিয়ে উঠতেছে, তখন দ্রিম করে ছাদের গেটটা বন্ধ হয়ে যায়, একদম খুব জোরে জি। জোরে বাড়িতে ছাদের গেটটা বন্ধ হয়ে যায়। তো ও তখন এটা আর সহ্য করতে পারে না, ও বাসার ভিতরে চলে আসে, এসে বাসায় শুয়ে পড়ে। শুয়ে কাঁপতে কাঁপতে যতটুকু দোয়া দরুদ পারে পড়তে পড়তে সে ঘুমিয়ে যায়। সকালবেলা তার ফ্যামিলি তাকে দেখে প্রচন্ড জ্বর মাথার মধ্যে, এবং এই জ্বর অবস্থায় তার মনে করেন যে মানে কঠিন অবস্থা, মানে তার পরীক্ষা দেওয়ার মতো অবস্থা নাই। মানে তার এটা মানে টেস্ট পরীক্ষা ছিল সম্ভবত, মানে একটা ছুটি হয় না ম্যাট্রিক পরীক্ষার আগে, জি, 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 সেরকম জি। পরীক্ষা, এরকম অবস্থা নাই। তো ওর বাপ মা ওকে বলে যে জ্বর আসছে, ডাক্তার দেখে, এবং বাবা মাকে স্কুলে বলে যে আমার এরকম এরকম হয়েছে। তখন তাকে বাসার থেকে একটু বকাও দেয় যে তুমি এরকম সময় কেন বের হয়েছে, তোমাকে বলছি যে জায়গাটা খারাপ মুরব্বীরা। এবং তাকে ওই করা হয়, চিকিৎসা করা হয়, জ্বর ডাক্তার দিচ্ছে, জ্বর কমতেছে না, জ্বর হালকা রেমিশন যায় আবার বাড়ে, রেমিশন যায় আবার বাড়ে। তো ওর যে বড় চাচা, সে ওখানকার কাছের মসজিদের ইমাম সাহেবকে বলেন, বলার পর ইমাম সাহেব বলে যে ওকে পারলে নিয়ে আসে। তো ওকে যখন নাকি নিয়ে আসে ইমাম সাহেবের কাছে, মসজিদের মধ্যে যখন ঢুকে, তার জ্বর ছিল শরীরে, মসজিদে ঢোকার সাথে সাথে জ্বর কিন্তু রাসেল ভাই নাই, শরীর ঠান্ডা হয়ে গেছে, নর্মাল টেম্পারেচার। ইমাম সাহেব তার সাথে কথা বলে তুমি কেমন ফিল করছো? তো ভালো। তো তোমার জ্বর আছে না, খারাপ লাগতেছে না, সব ঠিক আছে। তখন তাকে দোয়া পড়ে দেয় এবং তাকে কিছু দোয়া শিখায় দেয়। এই দোয়াগুলো বাবা আমাকে পড়ে দিতে বলে, পানিতে পড়ে ফু দেয়, বলে যে এই পানিটা খেতে এবং গোসল করতে শেখায়, এবং বলে আপনার বাসাও ছিটাই দিবেন। ছেলে সিঁড়িতে জানি সে রাতের বেলা কখন না উঠে, আপনাদের সিঁড়িটা পারলে বন্ধ করায়। মানে সিঁড়ির মধ্যে হয়তো জিনিসটা যেটা হয়েছে যে ও রাতের বেলা দেখছে, এবং এগুলো তো খারাপ জিন, ওরা দূর থেকে ওকে খেয়াল করছে, ও যে খেয়াল করছে, এবং ও ওভার কিউরিয়াসে যখন সিঁড়িতে গেছে, ওদের কাছে এটা 1 সেকেন্ডের ব্যাপার, ওরা লাইট স্পিডে চলাফেরা করে ওখানে উঠতে, এবং ওকে যা ভয় দেখাইছে এবং ওদের গায়ের বাতাসটা লাগছে, এটাতেই তার এই জ্বর এসে গেছে। এবং তারপর ওকে দোয়া টোয়া করে করে দেয়, বলে আস্তে ধীরে ঠিক ওর পরীক্ষা মিস হয়ে গেছিল, পরীক্ষা পরবর্তীতে স্পেশাল অ্যাপ্লিকেশন করে সে ওইটার হয় আর কি। ওকে, এই হচ্ছে কাহিনী আছে। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ বাবু ভাই।